সুজন দেব রায়ের বিয়ের শেহনাই কবে বাজবে? তো আপনি বলছেন মানে তরুণদেরকে বলতে চাচ্ছেন সংগ্রামী হয়, সংগ্রামী তোমার যেটা দাবি আছে এটার লাগি তুমি মাতো। 27টা ওয়ার্ডেই ক্যান্ডিডেট দিতাম, ওকে, এবং নিজে মিউনিসিপালিটি চেয়ারপারসন হিসাবে নিজেরই প্রজেক্ট করতাম, আমার রেখে প্রজেক্ট করবো, সামান্য মানুষ আমি। নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাইছেন তারা অনেকেই নেতিবাচক সমালোচনার সম্মুখীন হতে হয়, তো এদেরকে আপনি কি পরামর্শ দেবেন? এই উচ্ছেদের পর আমরা দেখতে পেলাম যে আপনি অনেক পাড়ার মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি। এটা অ্যাকচুয়ালি হয়েছিল কি? করিমগঞ্জ টুডে শুরু করার ভাবনা আপনার মাথায় কিভাবে আসলো? নর্থ করিমগঞ্জ যদি বিজেপি জিততে লাগে, নর্থ করিমগঞ্জ যদি মানে এমএলএ যেটা বিজেপি যদি সাইড জিততো, তারা সুজন দেব রায় ক্যান্ডিডেট করতেও লাগবো, এছাড়া আর কোনো ক্যান্ডিডেট মানে বিজেপিটা জিতাইতে পারতো না। সুজন দেব রায় কন্টেন্ট ক্রিয়েশনে কতটুকু সফল? ও কৃষ্ণকান্ত তার ভিডিও দেখি আমার মনে হয়েছে যে কৃষ্ণকান্ত দায় যখন পারে তা আমি এখানে পারতাম না, আমার তখন 1 লাখ ফলোয়ার আছে, আমার মনে আছে, আর কৃষ্ণকান্ত দার 3.5 লাখ ফলোয়ার। আচ্ছা সুজন দা, যদি আপনার কাছে একটা সুযোগ আসে, আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিতে হয়, আপনাকে একটা সরকারি চাকরি দেওয়া হয়, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশন এবং সরকারি চাকরির মধ্যে কোনটা পছন্দ করেন? ওয়েলকাম টু ট্রান্সপারেন্ট। আজ আমার সঙ্গে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যার কন্টেন্ট আমাদেরকে কিছু সময় হাসায়, কখনো আমাদেরকে কাঁদায়। তার প্রতিটি কন্টেন্টের পিছনে থাকে কোনো একটা নতুন গল্প। আমাদের সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুজন দেব রায়। নমস্কার, কেমন আছেন সুজন দা? ভালো আছে। সুজন দা, আমাদের পডকাস্টে আপনাকে স্বাগতম। আপনার শৈশব, কৈশোর, যৌবন, বর্তমান, ভবিষ্যতের অনেক গল্প আমরা আজকে ট্রান্সপারেন্টের পর্দায় আমাদের দর্শকদেরকে দেখাবো। তো আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ, রেডি, ফুল রেডি, অলওয়েজ রেডি। সুজন দা, আপনি তো অনেক পপুলার, আপনাকে সবাই চেনে। যদি এমন কোনো ব্যক্তি থাকে যে আপনাকে চেনে না, আর আপনি যদি ওকে আপনার পরিচয়টা দিতে চান, তাহলে আপনি কিভাবে দেবেন? আচ্ছা, তো আমি প্রশ্নের মধ্যে পরে প্রশ্নের রিপ্লাই আনসার পরে দিলাম। ফার্স্টে থ্যাংক ইউ যে আজকে ট্রান্সপারেন্ট যে তোমরা পডকাস্ট যেটা খোলা হয়েছে, এটা আমরা মানে এই স্টাইলের মধ্যে শ্রীভূমি ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম। হাইলাকান্দি এবং শিলচরে আছে, তো আমিও একটু চাইছিলাম যে এরকম যাতে একটা থাকে, ওকে, কারণ নিজের শহরের মধ্যে থাকলে নিজেরই ভালো লাগে, নতুন কিছু একটা। আর আজকে ফার্স্ট এপিসোডে আমার নিমন্ত্রণ করার লাগে আমি মানে একটু বেশি খুশি আর কি, ওকে। তো আরো ভালো মানুষ ফার্স্টে আর একটু ভালো মানুষ হইলে হইল না, কিন্তু অ্যাকচুয়ালি সলমানে কইছে আমার, সলমান বহুত ছোট আছিল, বহুত ছোট তার থেকে পরিচয় না আর করা গেছে না আর কি, ওকে। তার বিয়াত রাত্রে মনে হয় রিসেপশনের রাত্রে মনে হয় 2:30টার সময় আসলো, খাবার সময় সব থেকে লাস্ট আমি আসলাম, ওকে। খুব প্রিয় ছোট ভাই আমার। আচ্ছা, তো থ্যাংক ইউ। আর এখন হয়েছে কি মানে সবাই চিনে এরকম নাই, বহুতেও চিনে না, মানে অ্যাকচুয়ালি এমএলএ ইলেকশনের আগ পর্যন্ত আমি তো বাক্যও পপুলার আসলাম, কিন্তু মিলনটা সেভেল হওয়ার ফলে এখন আমার পপুলারিটি একটু কমে গেছে, মিলন বেতলা পপুলার হয়ে গেছে, ঠিক আছে। তো এমনি তেমন কিছু নাই, কিন্তু মানে হঠাৎ যদি সাডেনলি কেউ ইয়া হয় আপনি কে চিনলাম না, তখন ভাল লাগে। মানে এমনি জেনারেলি তো রোজ হয়ে গেছে সবাই চিনে, মাতে দাদাপালা নিয়ে, এর মধ্যে কেউ যখন হয় চিনে না, তখন জিনিসটা একটু মানে বহুত ইন্টারেস্টিং থাকে। ও আচ্ছা আচ্ছা, চিনি না নানি, এটা মানে বহুত ক্ষেত্রে এরকম হয়ে যায় যে ঘরে কোনো কোনো সময় মানুষ হেল্প চাওয়া তাই না, দূর দূর থেকে হয়, গরিব মানুষ থাকে, দেখে মনে হয় কাগজের মধ্যে সুজন দেব রায় লিখিয়া দিলায়। তো আমার অফিসের স্টাফ তারা তো গিয়া হয় যে তাই তো ঘুমো আসুন আইরা, তো জেনারেলি ঘরের মধ্যে তো আমি হাফ প্যান্ট গেঞ্জি পরে তারা সামনে গেলাম, খালে লাগে সুজন দেব রায় দাদা যে টান্ডে লাগে, মানে তো চিনে না, তো কিতা কাজ হলা টান্ডেও হইমু, ওকে। তো মানে ওই জিনিসটাই আর কি, মানে তেমন তার নিজের মানে অত তো আর বড় কোনো মানুষ নাই যে আমি এরকম হইতাম যে তুমি আমারে চিনছো না, জাস্ট একটা নর্মাল, ঠিক আছে। যদি জানি মানুষটাই চিনছে না, ওকে, তো ভালো মানে একটু ইউনিক লাগে আর কি, একটু ইউনিক ফিল হয়, ওকে। আর বেশি কিছু নাই, দ্যাটস ইট। সুজনদার কাছে আমার একটা প্রশ্ন, ছোটবেলার শান্ত ছটফটে সুজন আর আজকের ক্যামেরার সামনের সুজন দেব রায়, এর মধ্যে
কতটা পার্থক্য? আমার মায়ে যদি আর আমার পরিবারের ফ্যামিলি যদি প্রশ্নটা দেখেন, ঠিক আছে, সলমানের খবর আছে হে খবর শান্ত বলে, সুজন দেবরায় শান্ত, সুজন দেবরায় তার ভাই কুটি দেবরায় এটা হচ্ছে কি অশান্ত। খাকিমনি তারাই কইতে পারবা যখন মাসি তারার ঘরে আইতাম কোনোদিনই শান্ত আসলাম না। হ্যাঁ একটা জিনিস আসলাম শান্ত মানে চঞ্চল আসলাম, বহুতটা আসলাম, বাট একটা আছে না মানে বহুত বাচ্চারা এরকম থাকে যে দেখতে শান্ত লাগে বাট কোনো সময় অমুকের লাগে হিংসা, অমুকের এটা আছে আমার এটা নাইতে অমুক এটা নষ্ট করে দিয়ে এইসব জিনিস আসিল না। চঞ্চল বেতালা আসলাম মানে আপনার মতো চঞ্চল আসিল না আর কেউ হইতে পারবো। আমরা ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্টের সব থেকে চঞ্চল বাচ্চা যদি দুইটা খেয়ে আসিল 1987 তাকিয়া, ঠিক আছে, তো আমি আর কুটি আইছি টপ 10 এর মধ্যে, টপ 5 আইছি, কিন্তু যে অন্য কেউ ক্ষতি করা বা এটা করা এইসব আপনার মধ্যে আসিল না। ওকে, আর এখন ক্যামেরার সামনে দেখো, এখন ক্যামেরার সামনে গল্পটা কিতা জানো নি, মানে যে এভারেস্ট 100 বার উঠছে তার লাগে 101 নম্বর ওটা তো কোনো ম্যাটার নাই। যেরকম আমি যখন আমরা কেদারনাথ যখন গেছি 18 কিলোমিটার ট্রেকিং, 18 কিলোমিটার, 5 কিলোমিটারও গিয়া এরপরে মনে হয়েছে এখন যদি গুড়ার উপরে না উঠি তা কেদারনাথ যাইতে পারতাম না। ওকে, কিন্তু যে ঘোড়ায় আমরা গেছি এই ঘোড়া আল্লাহ প্রত্যেক দিন একজনটা লইয়া কেদারনাথ যায় আর একজনটা লইয়া কেদারনাথ থেকে আয়, ঠিক আছে। তো এই জিনিসটা আর কি ওইরকম আর কি, যে এখন আর ক্যামেরার সামনে এখন 2007 কি এত মানে ওই যে যখন মোবাইল পাইছি নোকিয়া N70 2005 এর লাস্টে ক্লাস 2-3 মনে হয়। ওকে, ওখান থেকে এখন পর্যন্ত 20 বছর থেকে মোবাইল ফটো লাইভ ভিতরে ইটস নর্মাল। মানে আমার সামনে ক্যামেরা করে কোনোদিন আমি মাইরও খাইলাম বলা কেউ ক্যামেরা করে এটা লাইট খেস করো, মানে হ্যাঁ যদি করেন আমি নিজে করে নিবো আর কি, যে চলো তোমরা তুলটাই না আমার লাইফটা আমার মাইর খাওয়ার লাইটটা আমিও করিলাই। এটা কোনো এখন সামনে 3টা ক্যামেরা আছে, 1 লাখ ক্যামেরা হইলো কিছু যায় না আর কি, এটা টোটালি নর্মাল হয়ে গেছে। আচ্ছা সুজনদা, ছোটবেলার এমন কি শখ ছিল, যেমন ছবি তোলা, ডায়েরি লেখা, মঞ্চে কথা বলা, যা আজকের দিনে কন্টেন্ট ক্রিয়েটর হতে ভিত্তি স্থাপন করেছে? ছোটবেলা দেখো মানে কি বলতাম আমি তেমন তো আমার বেশি মনে নাই, বাট আমি ওই প্রশ্নটাতে আমি যদি ছোটবেলা আমি আমার কলেজ লাইফের রেসপেক্টে নেই, তখন আমি একটু মানে আরুয়া টাইপের ছেলে একটা আছে না, কেউ ফাত্তা উত্তা দেয় না, ক্লাসের ওইরকম আসলাম আর কি। ওকে, আমি দেখতাম আমি দাদার নাম ভুলে গেছি, করিমগঞ্জ কলেজের ভাইস প্রেসিডেন্ট দাদা আছে। তো আমি তো এরকম ছেলে যে আমার ক্লাসের বন্ধুরা আমার লোকে বেশি মাতে না, মেয়েরাও মাতেন না, আমি আমার আসলাম চল যা কিছু পড়াশোনা তো এমনিও করতাম না। কিন্তু আমি দেখতাম ওই যে দাদা যে কলেজের ভাইস প্রেসিডেন্ট দাদা যখন আইতো বয়সে মারতো আরে দাদা বালানি, তখন তার ফটোটা আসিল না দাদা বালানি গুড মর্নিং কথা হতা। ওকে, তখন আমি ভাবতাম মানে দাদাটা কিতা এমন করে, তখন ছোট হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার, দাদা তো ডিগ্রি, আমি ভাবতাম ভাই কিতা করে যে সবাই তারে দাদা বালানি জিগায়, আমরা তো কলেজে তখন একজনের কোনো বেগেও জিগাইতো না, ঠিক আছে। তো এরপরে আস্তে আস্তে গিয়ে জানলাম যে দাদা ইলেকশন খেলিয়া ভাইস প্রেসিডেন্ট হয়েছে। ওকে, এর লাগিয়া তার দাদা তার মানে তার সবাই জিগার হে সবাই হাই হ্যালো করে। ওকে, তো ওইটা মানে কলেজ আগের কথা আমি ভুলে গেছি, তেমন এটা আমার মনে রয়েছে যে আমিও ভাবতাম তখন একদিন আমিও হইমু, আমার লোকে সবাই একটু হাই হ্যালো করবো, দাদা বালা টিলানি হইব, যদিও বিপি হয়েছে না, বাট হি দাদার থেকে 100 গুণ বেশি এখন মানুষ আমার পালানি জিগায়, আর ওখান তো গুড মর্নিং বলে দাদা একটা ফটো হয়েছে। আচ্ছা সুজন দার কাছে আর একটা প্রশ্ন, সুজন দেবরায় পড়াশোনায় কেমন ছিলেন? স্কুলিং বা মানে হায়ার স্টাডি তো প্রচন্ড হাইয়ার আর কি, ঠিক আছে, মানে এত বেশি হাইয়ার মানে আমি খুঁজতে শেষ হইতো না আর কি। আচ্ছা, তবু আমি খালি হায়ার সেকেন্ডারি ফার্স্ট চেষ্টা বহুতই করছিলাম, ঠিক আছে, কিন্তু এখন ছাগলের দ্বারা তো হাল চাষ হইতো নাই। ওকে, আর আমি একটা জিনিস ভাবি যে খালি সার্টিফিকেট দিয়েও সেগুলো মাফাটা এটাও ঠিক নাই। ওকে, ভগবানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের স্কিল দিন, ওকে, সেগুলো নেতাগিরির স্কিল দিয়া দিন যেরকম তোর আছে। ওকে, এখন আমার নেতাগিরি একটু দিছ, কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ভিডিওর স্কিল বেশি দিলাইছেন। ওকে, ধরুন আজকের দিন সচিন তেন্ডুলকর জিগাইতো না, জিগাই নেই যে আপনি কিতা পাস, সচিন তেন্ডুলকর আই থিঙ্ক ম্যাট্রিক পাস, তাহলে কেউ জিগাই নি তোমার কিতা ইয়ে, আমারও ওখানে কেউ জিগায় না। আমি যদি কই আমি হায়ার সেকেন্ডারিতেও মানুষ কয় না না তুমি তো মাস্টার ডিগ্রি করছো, কিন্তু আমি হায়ার সেকেন্ডারি সায়েন্স থেকেই পাস করছি 46% মনে হয় করিমগঞ্জ কলেজ। আর বিসিএ পড়ছিলাম বেচারি কম্পিউটার অ্যাপ্লিকেশন, সাইবার ফেল করছে, রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে, তো জাস্ট হায়ার সেকেন্ডারি পাসি। আর স্কুলিং গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ফার্স্ট ডিভিশন পাস করছি, সেকেন্ড ডিভিশন পাস করছি, মনে হয় 45 মার্কের লাগে আমার ফার্স্ট ডিভিশন মিস গেছিল। বহুত দুঃখ লাগছে আমার, মাত্র 45 মার্কের লাগে, মানুষের এক মার্কের লাগে 100% মিস যায় আর কি। ওকে, সুজনদার কাছে আরেকটা প্রশ্ন, আপনার ছোটবেলার বন্ধুরা যখন আপনার কন্টেন্ট দেখে
প্রশংসা করে তখন আপনার কেমন লাগে? না না, প্রশংসা করতে তারা করে না। শুরু থাকতে তারা কিতা আছিল, শুরু থাকতে তারা ভাবছিল এগুলো তো বিল্লা পুয়া, তারা তো তখন পাত্তা তো আমার দিত না, ঠিক আছে। ওর হঠাৎ করিয়া মানে আমি একটু পপুলার হয়ে গেছি, ওখান মানে একটা তো তারা তো তখন আমরা পাত্তা দিত না, হয়তো কিন্তু আন্দু ওর আন্দুকু কিছু একটা বলি গেছে, ওখান আর মানে সামনে এলে টুকটাক একটু, তখন তো আগের মতো ডং করিয়া হইতে পারে না, নর্মালি একটু হইল, কিন্তু মনের মধ্যে তো একটু দুঃখ লাগবো, এগুলো পাত্তা দিছিলাম না। আইস তো এগুলো দেখি যেও দেখে আমার বন্ধুর বাচ্চা আমার কয় পাপা বাবা আঙ্কেলের লোকে ফটো ফোন করিয়া কয় বন্ধু জানোস না আমার ছেলে আর মেয়ে মাথা খাইলার তোর লোকে ফটো লাগে। আমি ওটা বলছি দেখছো নি, তুমি তো বার্তা দিতাই না, তোমার বাচ্চাই তো দে। সুজনদা, আপনার মা বাবার কাছ থেকে কোন শিক্ষাটা আপনাকে এই অবস্থানে আনতে সাহায্য করেছে, কিভাবে? এই অবস্থান আবার পিছে মা বাবাই কোনো এটা করছেন না, এই মানে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে মা বাবা তো কিছু করছেন না। ওকে, মা বাবাই এটা করছেন যে ছোট থাকতে থেকে বড় হওয়া পর্যন্ত মার বাবার যা ডিউটি থাকে আর কি, ওকে, এখন তারা কিন্তু পুরো চেষ্টা করছে। মা তো ছোট থাকতে গল্প করতা, আমার 2 ছেলে, একটা ডাক্তার আমি আর একটা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার কোটি, ওকে। এখন আমি হচ্ছে গিয়ে কোনো মতে হায়ার সেকেন্ডারি পাস, আর আমার বাইকও কোনো মতে মেট্রিক পাস। তো তারা তো অ্যাকচুয়ালি বুঝছেন না যে এটা তো হইতো নাই, তারা ছোট থাকতে থেকে কিন্তু পুরা চেষ্টার কিন্তু কোনো বাদ দিচ্ছেন না। আমার তো 6 সাবজেক্টের 6 মাস্টার প্লাস আর একটা করে টিউশন। আমি তো তখনকে বুঝলাম আমি তো ইতি সুযোগ কিতা খেলে টাকা তো নষ্ট করছিলাম, ওকে। মানে আমিও কিন্তু মনের মতো ফেল করছি, তারা মনের মতো টিউশন দিয়েছে না, মনের মতো ফেল করছি, ওকে। ও যার ওই তো ভাই আমার ওই তো নাই, আমার পড়াশোনা আমি তো বই দেখলে কেউ যখন আমরা গিফট দিলাই না ভাই ফরিস আমি কিতা দিস বই রাখি দে অন্য করে দিলাইস। তারা পুরো চেষ্টা করছে, তো আমি আর আমার ভাইয়া কেমন পড়াশোনা আমরা করছি না, আমরা ভালো লাগতো না আর কি, ওকে। আর ওটাই আর কি, তারা চেষ্টা কোনো ত্রুটি রাখছেন না। তো এরপরে আর আমার অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার লগে খুব বেশি টাচ আছিল আর কি সিন্স 2005 2005-এ আসিল গিয়া। প্রথম তো 2005-এর একেবারে প্রথম দিকে আর কি, জানুয়ারির দিকে আমি একটা কিপ্যাড ফোন লইছিলাম, যেটা দিয়ে তখন মেরার লগে SMS দিয়েই মারতাম, ফোনের তো ব্যালেন্স আসিল না, মেরার লগে মারতে পারতাম না, ওকে। তো এরপরে আইল গিয়া SMS গপশপ, যেটার মধ্যে রাজকুমারী সুজন একটা গ্রুপ আছিল। এই রাজকুমারী কিন্তু আরেক মাইয়ার নামে রাখছিলাম আর কি, এগুলো বিয়ে হয়ে গেছে ইচ্ছা বাধ্য, তো রাখছিলাম। এটা তো কিন্তু দ্যাট টাইম 24,000 ফলো মানে সাবস্ক্রাইবার আছিল অল ওভার ইন্ডিয়া। 2005 SMS গপশপ, তোমার নাম শুনছো না মনে হয়। এরপরে আইসি কি ফ্রেন্ডসও, যেটা একটু ফেসবুকের মতো আছিল। এরপরে আইসি কি অর্কুট, এরপরে আইসিল গিয়া ফেসবুক আর কি, ওকে। তো বাক্কাকে দিকে মানে এইসব জিনিস করতে 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 আজকে আর কি এই পজিশনে। সুজনের কাছে আরেকটা প্রশ্ন, করিমগঞ্জ টুডে শুরু করার ভাবনা আপনার মাথায় কিভাবে আসলো? মানে এটা হতে গেলে একটু আগে যেতে লাগবো। আমি মনে হয় 2011-12-তে আমি যখন আমি কাজ খুঁজাইলাম, ওকে, মানে আমার বয়স যখন 28, দ্যাট টাইম আমার মনে হয়েছে যে কাজও তো করতে লাগবো, কারণ মা বাবার কাছ থেকে তো মা বাবাই তো দিতা না, গার্লফ্রেন্ডের কাছ থেকে লইতাম, ওকে। এখন দেখছি একটা থেকে লইয়া তো হয় না, এখন খরচবালা একদিনে 200 টাকা, মানে একটা গার্লফ্রেন্ডে 200 করে মাসে 6,000 টাকা কিলা দিব, তাই বানাইলাম 2টা 3,000 100 করিয়া লইতাম। তখন লইয়া খরচ করিয়া দেখলাম না, এখন তো 6,000 টাকা হয়তো হয় না, আর বাড়ির তো টাকা মানে লইলে তো গেলিয়া তো রাখুন না। তখন এরপরে কি 2800 লাগলো যে না কাম তো করতে লাগবো, ওকে। তারপরে আমার একটা বন্ধু কইল যে MKCN রিপোর্টার, তখন খুব ভালো লোকাল নিউজ চ্যানেল আছিল, ওইটার মধ্যে ঢুকলাম। তো তখনই 11-12 থেকে 12-13-14 3 বছর বহুত ভালো ইয়ে করছি। তখন সোশ্যাল মিডিয়ার অত ইয়ে আসিল না, ওকে। কেউ ওইটা মানে তখন দ্যাট টাইম ফেসবুক করলে মানুষ হয়তো খেলে সময় নষ্ট করতে, ওই পিরিয়ডের কথা হইল। তারপরে একদিন মানে একটা হঠাৎ মাথা তাইলো যে একটা করিমগঞ্জের নামে কিছু একটা খুলি, ওই দ্যাট টাইম আমি খুলছিলাম করিমগঞ্জ টুডে, ওকে। তারপরে আমি তো যেহেতু ফিল্ড নিউজও যেতাম, তো নিউজও গিয়া সকাল 10টার সময় যদি কিন্তু নিউজ পাইতাম, ওইটার ফটো পেজও দিলাম আর কি, ওকে। তো দ্যাট টাইম এটা ভাইরাল হয়ে গেল। এখন আগে কিতা আসিল, আজকের দিনও নিউজ, কালকের দিন পেপার, পরের দিন পেপারও আইতো, মানুষ একদিন পরে জানতো। আর লোকাল যেসব চ্যানেল আসিল, এটা সকালের নিউজটা রাতে 9টায় দিত। আর পেজ এলা কনসেপ্ট, পেজ তো খোলার অপশন আসিল, কিন্তু মানুষের তো লোকাল মানুষের তো ভাবতো এটা থেকে তোর টেকা নেই, সময় নষ্ট করতে, কেউ আর খুলছে না। দ্যাট টাইম আমি খুলছিলাম, আর খোলার কারণে এটা হয়ে গেছে প্রচন্ড পপুলার, ওকে। 1 বছরের মধ্যে মনে হয় আমি 1 থেকে 1.5 লাখ ফলোয়ার পাইলিছি আর কি, ওকে। তো ওইটার থেকে আর কি পেজের শুরুয়াত হয়েছে। এত ব্যস্ততার মধ্যে সুজন দেব রায় নিজের জন্য সময় কিভাবে বের করেন? না আমি তো দেখো আমি কই
উইথ রেসপেক্ট টু যদি কোনো এমএলএর কথা, আপনার এখানে যারা এমএলএ আসেন তারা বহুত বেশি তখন বেতলা বেশি তখন তারা দেখো একটা রোজ একটা ফিক্সড ইয়ে থাকে যে আজকে ও 10টা জায়গায় যেতে লাগবো, এই করতে লাগবো, সেই করতে লাগবো। আর তাছাড়া বহুত ক্ষেত্রে কিতা হয়, মানুষের ভাবে ফিল্ডও গেলে রাস্তাত গিয়ে কাজ করলেই কাজ, কিন্তু ফোন অ্যাটেন্ড করিয়া ফোনে ফোনে যে কাজ, যেটা ফোনে কতটুকু ইয়ে এটা আমি বুঝি। মানে আমার লেখানে একটা আন্দু মানুষের, আমার আছে 3টা নাম্বার, আমার ব্যক্তিগত 3টা নাম্বার, আমার অফিসের 2টা নাম্বার, আমার ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, সাব অ্যাসিস্ট্যান্ট, সবটা মিলিয়ে আমার খালি আমি যেসব নাম্বারে ফোন করলে আমারে পাওয়া যাবো এরকম 7 থেকে 8টা নাম্বার আছে আমার মতো আন্দু মানুষের। ওকে, তো কিতার লাগে মানে এত মানুষে ফোন করে, এত মানুষে ফোন করে। ওকে, আর পার্সোনাল সময় বার করাটা মানে অ্যাকচুয়ালি এখন পার্সোনাল বলি একবার কিছু রইছে না। ওকে, মানে কোনো একটা জায়গাত গেলাম, বাত বালা খাইরাম, ও তো সেদিন হয়েছে বাত খাইরাম, সুজনদা তোমার আইতেও লাগবো, তখন এসি চলে বাটটা অন্য রাখিয়া আধা বাত খাইয়া গিয়া নিউজ করছি, করিয়া আবার আইয়া আবার আধা বাটটা খাইছি। এটা ওইরকম হয়ে গেছে আর কি এখন। আর ওটাই আর কি, মানে আপনার মতো মানুষের তেমন আর এমএলএ আরও আমি কইরাম, তখন আর তোমার পাবলিকে ভোট দিয়া করছে ভাই, আর আমার হচ্ছে পাবলিকে আমার ভিডিও দেখে ওগুলো থেকে আমি টাকা কামাই, তো আমরা আমি এমএলএ নেতা মন্ত্রী সব আমরা কিন্তু পাবলিকের লাগেই চলি। গতিকে তুমি না কইতে পারতাই নাই যে তুমি কইয়া চাও, তুমি যদি বাইরে থাকো বললেন কোটা আমি দূরে আছি ঠিক আছে, কিন্তু যদি লোকাল থাকো আর যদি আমি আইতাম না, এই কথা অ্যাকচুয়ালি কেউ খোয়ার আমরা ক্ষমতা নাই। তো যতবারই আমরা ইয়ে করি আর কি, আর খুব বেশি না পারলে তো মোবাইলটা ফ্লাইট মোডে রাখি দিই আর কি, ওইটাই একমাত্র অপশন। জীবনের সব থেকে কঠিন সময় কোনটি ছিল, যা বা এই সময়টা আপনি কিভাবে অতিক্রম করলেন? এমনি তো দেখো মানে যারা উপরে মা বাবার আশীর্বাদ, পরিবারের সাপোর্ট থাকে, যারা লোকে ঠাকুর থাকেন, ঠিক আছে, তারা তো জীবনে কঠিন সময় তো এমনি আয় না। ওকে, তো আমার এমনিও আইসন তো এমনিও কঠিন সময় আইসে না। আর মা বাবা যার মানে মা বাবা তো আমরা কই না, মা বাবা সাক্ষাৎ দেবতা, মা বাবা ভগবানের মতো। যদি তোমার ভগবান তোমার লগে থাকেন তো তোমার এমনিও কিছু হইতো না। ওকে, কিন্তু একটা মাঝখানে ছোট্ট একটা প্রবলেম হয়ে গেছিল, আমার কর্মী স্টুডিও হ্যাক হয়ে গেছিল। ওকে, দ্যাট টাইম 2,40,000 ফলোয়ার আছে, আজকে থেকে 1.5 বছর হয়ে যাব। ওকে, ওই সময় কিন্তু আমি বেচারা টেনশন করছি, 2,40,000 ফলোয়ার, আর ওই টাইমেও কিন্তু আমার ফার্স্ট পেজ মনিটাইজ হয়েছিল, আর আমার ফার্স্ট পেমেন্ট খালি ঢুকতো আসিল, আর হ্যাক হইয়া আর ঢুকছে না আর কি। তো আমি বহুত টেনশন করছি দ্যাট টাইম যে কিভাবে ইয়ে হইতো, সামিল বহুত বেশি অ্যাপ ইয়ে করছে। এরপরে নিজেরা বুঝাইছি ভাই পেজ গেছে, সুজন দেবরাই তো চিন্তা আছে, বানাইলি মো পেজ, ঠিক আছে, এটা 1.5 বছর হয়েছিল, হইতে পারে 2 বছর হইব, কিন্তু মানে হইল না আর কি। এবার তো হইলাম না, ঠাকুর লগে থাকলে তো আর এটা একটা মানে ভগবানের একটা টেস্ট লই না আর কি। কঠিন পরিস্থিতি তোমার ফালাইয়া দেখো যে তুমি কঠিন পরিস্থিতি কিভাবে মানে ক্রস করতে। তুমি যদি নিজে তখন কঠিন পরিস্থিতিতে ভাঙি যাও, তো ঠাকুরে কইবে না না তাহলে বেশি কিছু দিয়া লাভ নেই, পারতো নাই। কারণ এইবার তো একটা কঠিন পরিস্থিতি, জীবনে তো কত কঠিন পরিস্থিতি রয়ে গেল। ওকে, তো ওইভাবে আর কি জিনিসটা ইয়ে করে লিখছি, ওটা আমার একটু বহুত ইয়ে রয়েছিল আর কি। পেজ গেছিল ভাই বহুত বেশি, আমার মতো ছেলে টেনশন করছে, আমার মতো বিল্লা ছেলে, আমি কিছু টেনশন রিকভারি করতে পারেননি এটা? হ্যাঁ, মানে না পেজ রিকভারি তো হয়ে গেছে, মানে পেজ রিকভারি তো পরে হয়েছে 6 মাস 7 মাস আর পরে হয়েছে, কিন্তু মানে ও দ্যাট টাইম একটু কঠিন সময়, যেটা পেজটা নাই, পেজ দেখলাম কিন্তু আছে, কিন্তু অ্যাক্সেস নাই তোমার কাছে, ঠিক আছে, ওটাই আর কি। না অ্যাকচুয়ালি পেজ যাবার 50,000 টাকা মাসে লস হয়েছে, ওখানে সেই লাভটা মাসে 1 লাখ। এখন আমি সুজনদাকে কিছু একটা পার্সোনাল কোয়েশ্চেন করব। কলেজ লাইফে কি কখনো প্রেম করেছেন? কয়টি প্রেমের গল্প আপনার আছে? ওটাও মানে কলেজ লাইফে প্রেম করেছে না, কলেজ লাইফে তুমি কতটা প্রেম করেছো? অ্যাকচুয়ালি আমার মতো মানুষ অ্যাকচুয়ালি পডকাস্ট না আনাবেলা এটা একটু স্ট্যান্ডার্ড মানুষ থাকতো, যারা এটা একটু প্রশ্ন একটু মানে স্কিপ করিয়া যেত গেলাইলা, আমি তো বেশি মজা পাইলাই। আবার এক সিটাই দেখলে কোনো কোনো ফলো করে কিতা হইছিস তুই, হ্যাঁ লজ্জা লাগে না, ক্যামেরার মধ্যে খোঁজ বেটা, হ্যাঁ আমার মুখে কিতা হইব, আমি কিতা কইতে আমার প্রশ্ন ওখানে করলো, প্রশ্ন করলে কিতা তুই কই দিতে নি, এরকম কনভারসেশন হয়ে যায়। কলেজ লাইফও ফার্স্ট প্রেম তো কলেজে হয়েছে, ঠিক আছে। তো এরপরে দুঃখ পাইছি, এরপরে তো বেজান প্রেম হয়েছে, এরপরে আর মানে প্রেম করতে আর মানে আর এদিক দেখছি না আর কি। যারাই দেখছি ভাল লাগছে, যারাই দেখছি আই লাভ ইউ কইছি, ঠিক আছে, কোনো সময় থাবা চাবাও খাইছি, বেজ্জতও হয়েছি। ওকে, তোমার 100 জনের মধ্যে 10 জনে তো এমনিও ইয়েস করে দিত, চলো গরিব মানুষ দিন আনে দিন খাই।
তো মোট কতটি প্রবে মানে মাইসের খাবারের পুরা প্ল্যানিং তুই লই আইছস তুই যে কাইসা মানে কাছাইতে না কইতে না তুই কইতে পারছিস আমার কোনো অসুবিধা নাই পার্সোনাল আমি আর পার্সোনাল লইল না বেটা কতটা আছিল ওখান থেকে কিলা ফিটাটা খাইমু আমি কোনো কিছু দরকার নাই এটা না অন্য কিছু। সুজন দেব রায়ের বিয়ের শেহনাই কবে বাজবে? আমি কই বিয়া বহুত যদি কয় আমি কই দেখো ভাই ওখানে যেটা সিচুয়েশন না নি ডামর ভিতরে পিস পিস করে দে গড়ে ফ্রিজের ভিতরে রাখি দে গুড়াত নিয়া গিয়ে ফোর্ট থেকে ফালাই দে এটা শুনিয়ে তো ডর লাগে। এটা ওইব এটা দেখা যাক টাকাও একটু খামাই অত কম টাকায় নিজেরই হয় না আর একজনের দায়িত্ব কিলা লইতাম। আপনার মতে করিমগঞ্জ জেলার বর্তমান সব থেকে বড় সমস্যা কোনটি? জেলার দেখো এজ এ হোল ডিস্ট্রিক্ট যদি কও তো এটা কোনো বড় নেতা তারা মনে হয় সঠিক কইতে পারবো। আর আমারে যদি কও ভাই আমি তো কইমু দেখো খালি বিজেপি গভর্নমেন্ট আবার পরে আমরা মানে কিটা কইতাম রাস্তা তো 1 বছর আগে বহুত ভালো আছিল এখন গত 1 বছর থেকে তো রাস্তা শেষ। ইলেকট্রিসিটি বহুত বাম্পার হয়েছে এটা কিন্তু কেউ না করতে পারতো না। আগে যে লোডশেডিং 3 ঘন্টা 4 ঘন্টা কদিন তুফার দিলে 2-3 দিন থাকতো না যেটা এইটা কিন্তু বেতালা বালা হয়েছে। তারপরে সরকারি চাকরির ক্ষেত্রে এখন আর টাকা দিয়ে করতে লাগে না। কংগ্রেস গভর্নমেন্ট তো টাকা ছাড়া হইতো না। ওকে আর একচুয়ালি ড্রাগস পাচার এরারে খুব বেশি ধরছে। ওকে তো এই তিনটা সরকারের বালা কিন্তু যদি প্রবলেম কিতা ভাই কিন্তু এই কয়েকটা জিনিস ছাড়া বাকি সব কিছুতেই প্রবলেম আছে। বেকারত্ব সমস্যা আছে, আমরা এখানে ইন্ডাস্ট্রি নাই, আমরা এখানে ছেলেরা বিদেশে যার বেঙ্গালুরু এইসব জায়গার মধ্যে যার বাকি ডিস্ট্রিক্টের কথা বাদ দাও শহরের কথাই ধরো রাস্তা নাই। এটা তো মানে ওখানে এটা তো রাস্তা রয়েছে না মানে এগুলো মানে আমরা কইলাম যে বাঙ্গা রাস্তা মানে কিতা পিচ থাকবো মাঝখানেও একটু গর্ত থাকবো এটা আমরা বাঙ্গা রাস্তা কই। এখানে তো পিচই নাই তো এটা তুমি কিতা কইবে এটা রাস্তা ক্যাটাগরি তো আর ফললো না। ঠিক আছে তো আমরা এখন কইতে লাগছে রাস্তা নাই, আমরা এখন রাস্তার প্রয়োজন। ওকে পানীয় জলের সমস্যা আছে বিভিন্ন জায়গায় মানে ওই শতাব্দী প্রাচীন মানে ভারত স্বাধীন হওয়ার সময় মানে জলের পাইপলাইনের হয়েছিল ওইটা দিয়ে ওখানে চলে। ওকে তারপরে দেখো আমরা এখানে শহরের মধ্যে একটাই সরকারি কলেজ নাই মানে করিমগঞ্জ কলেজ এও মনে হয় 70 বছর না 75 বছর হয়ে গেছে। এখন তুমি চিন্তা করো অত বছর থেকে গভর্নমেন্ট বদলের একটা নতুন একটা কলেজ হইতে আসিল না, নতুন একটা ইউনিভার্সিটি হইতে আসিল না, এটা হইলো না। একটা মেডিকেল কলেজ যেটা হইতো আসিল 100% হইছে কিন্তু এটা রামকৃষ্ণনগর হইছে এটা কিন্তু একটু মিডিল হইতে আসিল। আর মিডিল নিলামবাজার বা ফাতাকান্দি সাইডে হইলে এখানের মানুষ এখানে গেলে অ্যাক্সেস করতে সুবিধা হইল সবার লাগে সুবিধা হইল না। কিন্তু রাজনৈতিক ফায়দা আমি তোমার মন্ত্রিত্ব দিতাম নাই তোমার কিতা লাগে মেডিকেল দিলাম। ওকে এটা কোনো বিচিত্র নাই। কোনোদিন যদি সিএমও আমার কোনো কারণে উঠে এখন কিতা দাও আমি কোন এইমস দিলাম কিন্তু দরকার নাই। ওদিকে মেডিকেল কলেজ এদিকে মেডিকেল কলেজ আমি যদি এইমস কই আর যদি সরকারে আর সিএমএ যদি আমার দিলাই কিন্তু নো ডাউট মানে একটু তো লাভ হইব কিন্তু বেশি লাভ তো হইতো না। মানে মেডিকেল কলেজ হইছে ঠিক আছে কিন্তু লোকেশনটা যদি একটু ভিতর থেকে যদি একটু সামনে আই যেত তো পুরা ডিস্ট্রিক্টের লাভ হইতো কিন্তু ওটাই আর কি। বাট এছাড়া আরো বহুত সমস্যা আছে ভাই। সমস্যা হইতে গেলে মানে ছোট জিনিসগুলা যেরকম ওই যে আমি এখন আবার সময় স্ট্রিট লাইট নাই রাস্তার মধ্যে 10টা গরু আমি গতিকে দেখে লেছি কিন্তু 60 বছর বা 70 বছরে একজন ভাই স্কুটি আর গাড়ি চালাই চোখের যদি একটু প্রবলেম থাকে তো গরু ফিসিয়া গেলা কিনে নাইলে তাহলে অ্যাক্সিডেন্ট হইলো না তখন দুষ্কৃত হইলো না মানুষটাই গরু মারি দিছে তখন তাদের কেইছু সেইগুলো গরু তো রাস্তা থাকার কথা নাই। এইসব ছোট জিনিস এরকম যদি ছোট ধরি না অনেকগুলো হাজারো প্রবলেম আছে। হাই মাস লাইট দিনে রাইতে জলের 1 মাসে 1000 টাকা এক্সট্রা বিল আইব এটা বিলগুলো খেয়ে দিব আরো বহুত কিছু সমস্যার অভাব নেই রে ভাই। সমস্যা জর্জরিত আপনার এই ডিস্ট্রিক্টের কথা আমি জানি না আমার শ্রীভূমি শহর তো পুরা জর্জরিত। আজকের তরুণদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? দেখো ভাই এটার লাগিয়া একজন সাকসেস লাইফে যে শিক্ষিত সাকসেস ট্যালেন্টেড মানুষ তার কাছ থেকেও জ্ঞানটা লওয়া ভালো। আমার মতো মানুষ থেকে আমি এইসব মানে আমি শুধু আমার জ্ঞানটা আমি আমার কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা দিতে পছন্দ করি। এছাড়া আমার মনে হয় আমার কোনো জ্ঞান অন্য কেউ যদি ভুল যায় গিয়া সে যদি আমার ফলো করলে তার জীবনে আমার লাগানো হয়ে যাবো। হায়ার সেকেন্ডারি পাস করিয়া ভিডিও লইয়া খালি করবো ওকে বাট স্টিল আমি ওটা কইতে চাইবো। আমরা এখানে আমি একটা জিনিস দেখছি এখানের মানুষের কিন্তু ধৈর্য ক্ষমতা ভাই বেতালা ধৈর্য সহনশীল যেটা সহনশীলতা ইলা আস্তা পৃথিবীত নাই। মানে জলে ডুবিয়া মড্ডা কারেন্ট বালা নাই রাস্তা নাই এত প্রবলেম জাবরা পরিষ্কার না মানুষের প্রোটেস্ট নাই না নেতাই মাতবা আর নেতার কিছু যায় না দূর মারাইয়া খাও পাবলিক
পাবলিকে ভাবে নেতাই করবো, নেতাই ভাবে পাবলিক মারাইয়া খাওক। কিন্তু পাবলিকের পক্ষ থেকে যে চলো আমরা একটা প্রটেস্ট করি, মুখ থেকে বাইরে আমরা কই ভাই আমার সমস্যা হয়েছে, বাচ্চা যদি না খানতে মাই কিতা দুধ খাওয়াইনি, বাচ্চা খানতে লাগবো না, তেমন করে মাই বুঝবো যে কোথা লাগছে। এখানে পাবলিকের হচ্ছে কি তারা সমস্যার কথা দেখে এই করে সেই করে কোনো প্রটেস্ট বলে কিচ্ছু নাই। আজকে তো শহরের কইতে পারবো, শহর সরকার তো আছে, কংগ্রেস আছে, আমি তো কংগ্রেসের হদিন তো তারা দেখলাম কংগ্রেসের কিতা ওই পিতা নিট ডাক্তারি পরীক্ষা যে পেপার লিক হয়েছে, ঠিক আছে তুমি প্রটেস্ট করছো ঠিক আছে, কিন্তু আজকে এই প্রটেস্ট থেকে বেশি ইম্পর্টেন্ট আছে কি আইসিইউর মধ্যে এসি নাই, সেন্ট্রালাইজ অক্সিজেন সিস্টেম নাই, নালাগুলোর মধ্যে যাবরা একটু বৃষ্টি দিলে জল হয়ে যায়, তারা অত্যন্ত এগুলো নিয়ে প্রটেস্ট করলো না। আজকে ঠিক আছে এটা প্রটেস্ট করছে, এটা তো অ্যাকচুয়ালি তারা প্রটেস্ট না, এটা হচ্ছে কি কিতা হাইকমান্ড থেকে মনে হয়েছে যে প্রত্যেক ডিস্ট্রিক্টে যত কংগ্রেস আছে তোমরা করো, গতিকে তারা করছে, নাইলে তুই করলো না রে। লোকাল ইস্যু আজকে ভাই লোকাল মানুষের এত প্রবলেম, শহর চালিয়ে যার গিয়া মানুষে এই হচ্ছে অসুবিধা, তারা এনআইটি আর ওতালিয়া করে, কোনো অসুবিধা নাই, এটা 10% রিকোয়ারমেন্ট আছে, 90% যেটা আসলে এটা তো তারা করলো না। আজকে যখন কংগ্রেস সরকার আছিল তখন বিজেপির যারা আছিল না তারা কি রকম প্রটেস্ট করছে, খাপাই দিত পুরা মিউনিসিপালিটি বোর্ড মানে গুয়াহাটি গিয়া গিয়ে রুলস ভাবে তারা আন্দোলন করতো, আর ওখানে কংগ্রেস কংগ্রেসই করতে না, মন্ত্রীর লোকে বন্ধুত্ব রাখতে, এর দ্বারা কিচ্ছু হইতো না, হয়তো লেখিয়াত লিখতে পারবো অত আন্দু এই আমরা করিমগঞ্জ কংগ্রেস না নেই, তার থেকে বেশি প্রটেস্ট আমি করিলাই, তারা 50 জন এক লাইনে প্রটেস্ট করবো তো সাইড দিকে আমি প্রটেস্ট করবো, আমি কইলাম তো আমি কাম করাই দিব, তার দ্বারা এটা কাম হইতো না, এই হচ্ছে অবস্থা। তো আপনি বলছেন মানে তরুণদেরকে বলতে চাইছেন সংগ্রামী হওয়ার, সংগ্রামী তোমার যেটা দাবি আছে এটার লাগি তুমি মাতো, তোমার ভাই তোমার বাড়ির সামনে স্ট্রিট লাইট জ্বলেন না, তুমি সহ্য করিলে না, প্রশ্ন করো ওয়ার্ড কমিশনার কিতা লাগিয়া নাই, ওয়ার্ড কমিশনার যদি কয় না 22% করো, 4% করো, ডিসি রেখো, এমএলএ রেখো, এমপি রেখো, নাইলে তোমরা আন্দোলনে বউ। আমরা এখানে জেনজি জেনারেশন যারা তারা মানে একটা আলাদা ওয়ার্ল্ডে থাকে, আমি দেখছি একটা নতুন রেস্টুরেন্টেও গার্লফ্রেন্ড লিয়ে গেল, এস্থেটিক তার ফিলিংস লাগে, এসি থাকলো, ফিজিকে কিছু থাকলো, ফটো উঠলো, বাম্পার ট্রেন্ডিং রিলস বানাইলো, ওকে এছাড়া তারা বাড়ির সামনে মোরগ বা সগিতা কিছু তারা নাই, প্রটেস্ট তো আমি দেখলাম না। জেনজি জেনারেশন আমি করি মঞ্জুত, আমি একজন সেই ভয়েস চালা দেখি না, ফেসবুকও মাতি লাইন ইনক্লাব জিন্দাবাদ, ফেসবুকও মাতিয়া ইতা হয় না, ফেসবুকও মাতা এবং লোকে প্র্যাকটিক্যাল ফিল্ডও মাতা, আন্দোলন দুইটা মিললে রেজাল্ট পাইব, খালি ফেসবুকও মুর্দাবাদ করলে কোনো লাভ হয় না, ঠিক আছে ফেসবুকে মানুষের কাছে পৌঁছাইব, আমার কাছে ফেসবুক আছে, আমি প্রথম ফেসবুক দিয়ে কিতা করি, আমি দেখাই যে আমি যাইরাম কালকে সেখানে আন্দোলন করলাম, আন্দোলন করিয়া মানে নিজে করতাম ওটা আমি দেখাইলাম, এর লাগে এটা ফলপ্রসূর মানে রিজাল্টর। কিন্তু আমরা কেন জেনজি দেখছি রে ভাই, আমি তো আমার আন্দোলন পাইছি ভেরি 0.001% জেনজি মানে ওইরকম ছেলেরা আইছে, কিন্তু বাকি জেনজি কিন্তু এখন তারা একটা আলাদা ওয়ার্ল্ডেই থাকে, নতুন মিন্তা থেকে তারা একটা নতুন ড্রেস লইতো, ক্লিক্সের মতো ওটা তারা লাগাইতো, ওকে একটা রিলসিল দিত, ওকে গার্লফ্রেন্ডের লোক একটু বাইরে ঘুরা, তখন তো একটু বদলে গেছে, আগে তো গার্লফ্রেন্ডের লোকে শিলচর যাবো ভাবতে পারতেন, এখন তারা হাফলংও যাইতে পারবো, টাকা থাকলে বিদেশেও যাওয়া যাইব, কিন্তু তারা একটা জিনিস বুঝেন না, এইভাবে করতে করতে যে ঘরের মধ্যে তারা থাকে সে ঘরটা তো ঘরের যোগ্য রাখেন না, আশেপাশে নালা থাকতো না, ড্রেন থাকতো না, ওকে কয়েকজন সারিয়ে বাইরে যেতে কি পারবো, বাকিটার কি হইব, গতিকে আমি তাদের ওটাই কইতে পারবো ভাই ঠিক আছে তুমি যেটা করতে 100% করো, বাট কোন জায়গায় ভুল যেটা তোমার মৌলিক অধিকার এটা যখন তুমি থাকতো না তুমি আন্দোলন করবে। আচ্ছা তখন এই রাস্তার লাগে কয়টা আন্দোলন হয়েছে করিমগঞ্জ, কিটাও আন্দোলন হয়ে গেছে, আমি যাতে আন্দোলন করছি ওটাও সব থেকে খতরনাক আন্দোলন আছিল, প্রথম থেকে বৃষ্টির মধ্যে তার ফার্স্ট মিউনিসিপালিটি অফিসের সামনে বৃষ্টির মধ্যে রাস্তার কাজ করলিল, করলাম প্রটেস্ট, এনএইচআই ডিসিল তালা মারি দিলাম, টেকা উঠিয়ে রাস্তার কাজ করলাম, এছাড়া মেমোরেন্ডাম দিলাম, কতটা করছি আমি একলা যতক্ষণ করছি না নি, আর লোকে আমার লোকে শুভজিৎ আছিল, অতক্ষণ কংগ্রেসও করছে না, আজকে এটা আগে তো আমি করতাম আসতাম, আজকে তো এরকম হইতো আসিল, যখন আমি কই যে আমি কালকে সকালে 11টার সময় যাইমু কমসে কম 500 ছেলে মেয়ে আইজিত আসিল, একজনটাও তো দেখি না, কোনো সময় খারাপ লাগে কোনো সময় কই ভাই এগু আমার বাপ খালি যাইবনি রাস্তা দিয়া, আমার কি তার বেটি যাইব না খেয়া যাইব রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে তো বাকি মানুষরাই যাইব, ইতার জেনজির কথাও বাদ দাও, এই যে ইরিশকার অটো ড্রাইভার তারা তো সব থেকে বেশি নির্লজ্জ, 1-2 জন ছাড়া, এরা তো সব থেকে আগে আন্দোলনে যুক্ত আছে, এরা হয়তো আছে ভাই দেখো আমি রাস্তা দিয়া চললাম ঠিক আছে, আমি রাস্তা দিয়া সারাদিনে 1 ঘন্টা চললাম, এই টুকটুক আর ড্রাইভার গুলা তার তো হাজি রাস্তার মধ্যে বাঙ্গা রাস্তার লাগি তার কষ্টর, মেরুদণ্ড তার ভবিষ্যতে সমস্যা হইব, দুলার কারণে তার ক্যান্সার হইব, তারা হয়তো আছিল যে আজকে আমরা টুকটুক আর ওটা বন্ধ করিয়া লাগলে লইয়া আস্তা অফিসে গিয়া হাজার টুকটুক লিয়া তারা আমরা ইয়ে করলাম না, ধর্ণা করলাম না, তার মধ্যেই নাই। তো তারা যদি কথা কইতে পারে আমরা খার লোকে যাইতাম, তোমার কংগ্রেস বিজেপি লাগতো না, তোমার লাগতো সুজন দেবরায়, তোমার মতো তো নেতা আছে, তো কর কালকে আমি যাইমু, আমি যে ওই যে আমার যে এনএইচআই ডিসি অফিসে তালা মারছিলাম নিয়মিত কলা হইতো আসিল 5000 টুকটুকাইয়া থানার সামনে রাখি ওকে তার থানার মধ্যে বই থাকতো আসিল, সুজন দেবরায় দৌড়াইলে যেতাম না,
NHIDCL কাম করতো না, পাবলিকের প্রটেস্ট হইলে ওই ভাষা আন্দোলন যে হয়েছিল, কেমনে বরাকের ভাষা কেমনে বাংলা কেমনে হয়ে গেল বাংলা, তখন যদি বাড়ির যদি সব বই থাকতো আমরা মাতলাম না, অ্যাসামিজ ভাষা মাতলাম না। গতিকে মানে আন্দোলন করলে পৃথিবী সবটা পসিবল, কিন্তু আইতে লাগবে আন্দোলন করলে। বাড়িতে তার ফেসবুক থেকে তো আন্দোলন হইতো নাই। সুজনদা, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাইছেন তারা অনেকেই নেতিবাচক সমালোচনার সম্মুখীন হতে হয়, তো এদেরকে আপনি কি পরামর্শ দেবেন? দেখো, আগে যখন আমি মানে কন্টেন্ট ক্রিয়েশন যখন আমি ফেসবুক করা শুরু করছি, মানে এই লাইনের মধ্যে আইসি অর্কুট থাকতে, তখন কিন্তু মানুষ কইতো যে তুমি সময় নষ্ট, তুই এখানে সময় নষ্ট করতে, এটা করিয়া কোনো লাভ আছে না। আর দ্যাট টাইম না ফটো ভিডিও কিছুতে কিন্তু মনিটাইজড আসিল না, কিন্তু মেবি ইউটিউব আসছিল, আমি তখন ইউটিউবে অত ইয়ে আসলাম না, আমার ফেসবুক আসছিল। তো মানুষে কইতো যে তুইটাতে কোনো টাকা আইতো না, মানুষের ওইটা করতে তুই তাকে না করতে। বাট এখন যখন মানুষে দেখে সুজন দেব মাসে 1-2 লাখ টাকা পাইলে, তো সুজন দেব যদি পায় আমি কি তাহলে কি পাইতাম না? আর সত্যি কথা হইতে গেলে আজকে কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা যে আমরা ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি জব কোন ফিল্ডের মধ্যে আছে? ইন্ডিয়ান আর্মি, আই থিঙ্ক। ওকে, ইন্ডিয়ান রেলওয়েজ, ঠিক আছে, এরপরে মনে হয় ইন্ডিয়ান আর্মি। ওকে, কিন্তু যদি হেমনে দেখা যায় ইন্ডিয়ার মধ্যে কয় কোটি কন্টেন্ট ক্রিয়েটার আছে। ওকে, এবং এটা দেখা যায় যে আজকে একজন কন্টেন্ট ক্রিয়েটার সুজন দেব রায় এসপি হইতে পারতো না, সুজন দেব রায় ডিসি হইতে পারতো না, বাট ডিসি আর এসপি তারা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারবে। মানে কন্টেন্ট ক্রিয়েটার হইতে গেলে কিতা করতে লাগে? ভিডিও করতে লাগে। আমরা যদি করিমগঞ্জ আমরা এসপি ম্যাডামে যদি কই যখন থেকে আমি কিভাবে এসপি হইছি, কি পরীক্ষা, মানে কি পরীক্ষার প্রশ্ন আইছে, তাই যদি ভাবুন যে তাই এই জিনিসটা ভিডিওর মাধ্যমে কইতা, তখন তাই তো এসপি তো থাকলাই লগে তাই একজন কন্টেন্ট ক্রিয়েটার। আজকে এটা এমন একটা প্ল্যাটফর্ম যে সবাইকে কিন্তু অনেকটা সুযোগ দিছে। ওকে, তখন যদি বহুত ক্ষেত্রে আইনা নেই যে তুমি কিতা করো, আমি তো বেকামা এখনো কিছু করি না, এখন এই সিস্টেম নাই, তুমি ভিডিও বানাও, তুমি নিজের পরিচয় দিতে পারো, আমি একজন ইনফ্লুয়েন্সার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন ইউটিউবার। ওকে, আর তুমি বাকি সমালোচনার ইতার মাত পরে লাস্ট যে বাজেট হয়েছিল মনে আসলে বাজেটের মধ্যে কোয়া হয়েছে ক্রিয়েটার স্টুডিও অল ওভার ইন্ডিয়াতে ক্রিয়েটার স্টুডিও বনবো, 18,000 কোটি টাকা স্যাংশন হয়েছে, সম্ভবত ওই ফিগারটাই আছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্রিয়েটারটার লাগি ক্রিয়েটার স্টুডিও খুলেন, তুমি আর কার কথা শুনতে হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মান্যতা দিলাইছে, আজকে ক্রিয়েটার স্টুডিও বানাইছে। নেক্সট বাজেটটা হইতে পারে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা কন্টেন্ট ক্রিয়েটারের লাগে একটা অফিস থাকবো, কন্টেন্ট ক্রিয়েটারের ইয়ে থাকবো, কোনো গভর্নমেন্ট সাপোর্ট, কোনো ক্লাসের মধ্যে সাবজেক্ট ঢুকে দিতে পারে কন্টেন্ট ক্রিয়েশন। কারণ দেখো, আমি সুজন দেব রায় যদি আমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে মাসে 1 লাখ টাকা যদি আনতে পারি, সুজন দেব রায় বড় কোনটা কত আনেরতে, খাসা বাংলায় কত আনের, ওইভাবে যত কন্টেন্ট ক্রিয়েটার যদি তুমি একলগে করো, যে তুমি আমি তো প্রাউডলি কইতে পারবো কমসে কম $50,000 $5 কোটি টাকা হইব সম্ভবত, সব থেকে কম কইলাম আর কি। কমসে কম আছে ডিস্ট্রিক্টের সব ক্রিয়েটারের যদি ডলার আমরা এক জায়গা করিতে কমসে কম $50,000 প্রত্যেক মাসে বিদেশ থেকে আমরা এখানে আর যদি $50,000 সম্ভবত 5 কোটি, আমি বুঝা ইয়ে করতে পারতাম না, সেই 5 কোটি টাকা আমরা ক্রিয়েটারটা কই খরচ করতাম, আমরা এখানে খরচ করতাম, আমরা জায়গা উন্নতি হয়, তুমি ফালাই দিবা নি, আমি আমার জায়গার উন্নতি করতে আমি সাহায্য করতাম। তো আজকের দিনে যদি এটা 5 কোটি হয়, 10 বছর পরে এটা 50 কোটি 500 কোটি অনেকগুলো বিচিত্র নাই। ঠিক আছে, বাংলাদেশে একটা ইউটিউব ভিলেজ আছে, আস্তা ভিডিও করিয়া আস্তা গ্রামের উন্নতি তারা করে লিছে। ওকে, তো এখানে এখন কেউ কন্টেন্ট ক্রিয়েটার হইয়া বার্তা দিতে না, এগুলা করাটা ভুল। ওকে, ধরো এখানে নেতারা আমার ভাবুন কন্টেন্ট ক্রিয়েটার কিতা করে নিব, বাকি তোমরা জানছো কিতা করছে, গতিকে তারা এখন মারতে সামলাইয়া মারতে। হ্যাঁ, যদি আমার ফিল্ড আলাদা, আমার কোনো দরকার আছিল না, তো রাস্তা চলে এখানে মারতাম, আমি আমার টাকা তো খামাইলাম, বাট আমার ভাল লাগে না যখন আমি দেখি আমার ছোট ভাই মা বোন যারা রাস্তা দিয়ে যায় তারা কষ্ট করে, তখন আমি টাইপের মানুষ নাই আর কি, আমার তখন রাগ উঠে যায়, রাগ যখন আমার উঠে যায় তখন এটা শান্ত, কিন্তু ওই কাজটা হওয়ার পরে হয় আর কি। আচ্ছা, নেক্সট। কয়েকদিন আগে আমরা একটা মানে করিমগঞ্জে উচ্ছেদ দেখতে পেয়েছিলাম। এই উচ্ছেদ বজেন্দ্র রোডে একটা উচ্ছেদ হয়েছিল। এই উচ্ছেদে সুজন দেব রায় কতটুকু দায়ী? হ্যাঁ, এটা তো সুজন দেব রায় সব থেকে দায়ী, আর কোন ক্ষমতা আছে উচ্ছেদ করানির? অত বছর থেকে অত বোর্ড যে বললো, কংগ্রেসের সরকার, কংগ্রেসের বোর্ড, কংগ্রেসের এরপরে বিজেপি আইলো, তারা কিন্তু অত বছর থেকে কিছু করতে পারছে? হ্যাঁ, এটা আমার কোনো এটা আসিল না যে তুমি বজেন্দ্র রোডেও করো, যে এটা বজেন্দ্র রোডের লাগিয়েই এই যে মানে জলটাও এরকম নাই, জল হওয়ার তো বিভিন্ন কারণ আছে। আচ্ছা, শহরে বিভিন্ন জায়গায় নালা পরিষ্কার হয়েছে না, এই হয়েছে না, সেই হয়েছে না, বাট এটলিস্ট উচ্ছেদ যে হয়েছে এটা লাগে আন্দোলন করছিল কে?
আজকে যদি আমি কই এটার লাগে আমি দায়ী নাই, তো সারা জীবন আমার প্রশ্ন কইতে লাগবো না ওটার লাগি দায়ী না এটার লাগি দায়ী নাই। করিমগঞ্জ শহর সুন্দর করার লাগিয়া এখন ভবিষ্যতে যতই উচ্ছেদ হইব, চাহে নটিখালের মধ্যে উচ্ছেদ হোক, রাস্তা বড় করার লাগে সামনের দোকানের উচ্ছেদ হোক, শহরের ডেভেলপমেন্টাল কি যত হইব, আর কেউ দায় লোক নৌকা আমি সুজন দেবরাই লইব হইব আমি আন্দোলন করছি আমার লাগে হইছে, এটা হইতেই লাগবো। ইলা হইতো না যে শহরের প্রত্যেকটা মানুষ শহর ছাড়িয়া যার গিয়া জল অর্থে জলতান বন্ধ করার মধ্যে হয়ে যার। আমরা চাই শহরের মানুষ একটা সুন্দর শহর দিতাম যেখানে মানুষ কইতে পারতো যে না আমি আমার শহরেও আছি, যেখানে স্বাস্থ্য পরিষেবা বালা, লাইট আছে, পরিবেশ বালা, এভরিথিং বালা। নাকি আমরা কেন মানুষে আমার বাড়ির যদি কেউ কন্টেন্ট ক্রিয়েটার কেউ হইতো না 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 তুমি ওখানে আইও না, কোন মুখে কইতাম ও রাস্তা দিয়ে আইতো। আমার থোড়াই হেলিপ্যাড আছে যে আইয়া আমার বাড়ির ছাদের মধ্যে নামলো, ঘরের মধ্যে কইলে বা ছাদে গেল গিয়া ও রাস্তা দিত, আমার বাড়িতে গেলে ও রাস্তা দিত আইতো লাগবো না নি, কোন মুখে আমি কইতাম। বাড়ি থেকে কিতা কইব, শহরে ঢুকলায় রেল গেটের কেন অতখান যাবরা, সরিষার দিকে ঢুকলায় ওখানে অতখান যাবরা, ডিস্ট্রিক্টে ঢুকলায় বদরপুর ঢুকতে অতখান যাবরা, শুয়ার ওলা তারপরে গরু ছাগল যাবরার মধ্যে। এটা রইলো এটা দিকে কিতা মনে হয় না তা আছে। যাবরাতে সামান্য তুমি তারা পরিষ্কার করতে পারো না, তুমি ভাবো তারা শহরটা সুন্দর করবো, ডিস্ট্রিক্টটা সুন্দর করবো। অত সরকারে অত টাকা দেন এই মোদী গভর্নমেন্ট, হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি গভর্নমেন্ট। আমি কইলাম না তারা কাজ করেন না, তারা বেতাল বেতালা কাজ করেন, কিন্তু যখন দেখা যায় আমরা লোকাল মানে যখন এরা বরাকমিলির মধ্যে এই যায় না রে, এখানে লোকাল লিডারটা ফেল। এরকম রাস্তা কি রাস্তা ইন্ডিয়ার মধ্যে আসেনি, একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার মানে রাস্তাই নেই, একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার লোকাল লিডারের ফেল নাতে আর কিতা। যখন আমি আন্দোলন কইলাম শীত মানে রাস্তা ভাঙি গেছে, শীত থাকতে থাকতে করিলাও, যেদিন বৃষ্টি পড়ছে ওদিন তারা রাস্তার কাজ শুরু করছে। এই রাস্তা যদি শীতের সময় করলে তো আজকে মানুষের কষ্ট করেন না। এই জিনিসটা করলে হয়তো আসিল কোনো আমরা মিনিস্টারে এসপিরে ফোন করিয়া তারা এনএইচআই ডিসির অফিস থেকে ধরিয়া অ্যারেস্ট করিয়া আমি তারা থানাত বইতে আসিল, তাই কি তারা এটা করলো না, তা তো করতো না, তারা তো অ্যারেস্ট করবো আমারে যে আমি প্রটেস্ট করিয়ে ইসলাম মানুষের লাগিয়া। নেক্সট, এই উচ্ছেদের পর আমরা দেখতে পেলাম যে আপনি অনেক পাড়ার মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি। এটা অ্যাকচুয়ালি হয়েছিল কি আমি জানতে পারবো না? পাড়ার মানে সোশ্যাল মিডিয়া বহুতভাবে গেছে জিনিসটা, কিন্তু পাড়ার মানুষরা যারা বজেন্দ্রুরের যারা মানুষ আইসলা তারা আমার কাছে একটা প্রশ্ন লিয়ে আইসলা যে শুধু বজেন্দ্রুর দায়ী নি, আমরা এদিকে খেনে উচ্ছেদ হইলো অন্যদিকে খেনে হইল না, ও প্রশ্ন তারা লইয়া আইসলা। ওকে মেইন প্রশ্ন যেটা আছে, ওকে আমি তারা উঠিয়া কইছি ভাই আমি তো নেতা নাই, আমি তো একজন ভুক্তভোগী নানি, আমার বাড়ির সামনে সবথেকে বেশি জল হয়, মানে সব থেকে আগে জল কিন্তু আমার বাসার সামনে, আমি তো ভুক্তভোগী, আমি তো খুঁজি তোমরার মধ্যে একজন। ওকে হ্যাঁ নো ডাউট আমার বাড়ির মধ্যে উচ্ছেদ হইছে না, কারণ আমরা বাড়ির সব মানুষ আমরা কনফিউজড আসলাম। ওকে যে মেবি যদি আমার ফিতা টানিয়ে দেখা যায় 3 হাত আমার বাড়ি, আমি সব থেকে ভিডিও তো কইছিলাম বাড়ির যদি আমার বাড়ির সরকারি জায়গা থাকে সব থেকে আগে বাংবো কিন্তু আমি নিজের আমরার বাড়ি ভাঙবো, এরপরে বাকিটার বাড়ি। চাকুরি কি ভাই আমার বাড়ি পড়ছে না? ওকে তারা ওটাও খোয়াতে আসলা যে অন্য জায়গা খেনে না, আমি তারা কইছি দেখুন আমি তো চেয়ারপারসন এমএলএ এমপি তো নাই না, যদি হইতাম তে শিওর আমি ডিসিটা তখনই ফোন করিয়া হইতাম, আমি সাধারণ মানুষ। গতিকে আপনি ভুল জায়গার মধ্যে আইসেন, আপনারা যাইন এমএলএ এমপি ডিসি এসপি তার লগে গিয়ে দেখা করেন ওটাই। আচ্ছা, এইবারের যে নির্বাচনের পরে শাসক দলের কিছু ব্যক্তিরা দায়ী করেছিল সুজন দেবরায়কে যে এইবার যে কংগ্রেস দখল করেছে উত্তর করিমগঞ্জ সমষ্টি, এতে এই দখলে সুজন দেবরায়ের অনেক ভূমিকা ছিল, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। এই ব্যাপারে আপনি কি বলতে চান, যে আপনি ওদের কথায় একমত? নর্থ করিমগঞ্জ যদি বিজেপি জিততে লাগে, নর্থ করিমগঞ্জ যদি মানে এমএলএ যেটা বিজেপি যদি চাই জিততো, তারা সুজন দেবরায় ক্যান্ডিডেট করতেও লাগবো, এছাড়া আর কোনো ক্যান্ডিডেট মানে বিজেপিটা জিতাইতে পারতো না। ঠিক আছে, তো এটা আর কি তারা আস্তে আস্তে বুঝে আর কি। ওকে যদি নেক্সট ইলেকশনে তারা বুঝিলে আমার ক্যান্ডিডেট করলে আপনি জিতবো, নাহলে তারা হারুক। আচ্ছা, সুজনদার কাছে একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার বাল্যকালের স্বপ্ন কি ছিল? আপনি বড় হয়ে কি হতে চেয়েছিলেন? না এরকম এই প্রশ্নের সঠিক উত্তর নেই, আমি এরকম একটা এরোপ্লেনের মতো আসলাম আর কি, ইটস লাইক টেক অফ তো করে লেছি, ল্যান্ড করার লাগি চাক্কা আসিল না, তখন আমি কিতা হইতাম আসলাম, আমি আমার মনেও নেই আমি কিতা হইতাম আসলাম, আর এখন বলে কিতা হয়ে গেছি, কিন্তু এখন যেটা হয়েছে এটা একটা মজার লাইফ আর কি, ঘুরতাম ফিরতাম পছন্দের কাজ করতাম, যখন খুশি ঘুরতে যাইলাম ছুটি লইলাম, আমার উপরে আর কেউ নেই, না আমিও ফাইনাল আর কি। এখন আমার যদি মনে আছে তোর বাড়িতে আমি থাকতাম, আমি থাকতে পারবো, আমার কেউ প্রশ্ন করতে পারতো না। নাইলে যদি এরকম যদি মানে নিজের উপরে লেভেলের কিছু যদি থাকে, এইভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা যায় না। তো আজকে আমি যত অন্য যদি বড় কোনো পোস্ট থাকতাম, ব্যাংকের চিফ ম্যানেজার থাকতাম, জীবনে মানুষের প্রবলেমের কথা কিন্তু তুলিয়া ধরতে পারলাম না, এটা তো পারলাম না। সুজনদা, আপনার নিয়মিত কন্টেন্ট
দেখেন বা বিভিন্ন সময়ে আপনার এই কন্টেন্টে জনসাধারণ একমত হতে পারেন না বা সমালোচনাও করেন, তাদের আজ আপনি সরাসরি ট্রান্সপারেন্টের পর্দায় কি বলতে চাইবেন? দেখো, যখন তুমি পপুলার হইবাই সমালোচনা হইবই। সমালোচনা কোন ব্যক্তির হয়? যে ব্যক্তি কাজ করে, যে ব্যক্তি পপুলার, যারটা মানুষে দেখে, তারই সমালোচনা হইব। আজকে কিতা আমরা মাননীয় মন্ত্রীর সমালোচক কিতা নাইনি? আমেরিকার রাষ্ট্রপতি নাম ডোনাল্ড ট্রাম্প, তার কিন্তু সমালোচনা আমরাও তো করি না। তার সমালোচনা তুমি খেলে ইরানের যুদ্ধ করছো, তো একজন মানুষের মানে আমার একজন স্যারে কইসলা যে তুমি যদি লাইফে সাকসেসফুল যদি হও, বুঝবা তোমার পিছনে মানুষে মাতবো, তোমার মানুষের সমালোচনা করবো, তখন তোমার মানুষে নামানির চেষ্টা করবো, মানে নিচা দেখানোর চেষ্টা করবো, তখন তুমি বুঝি লিও তুমি আসো উফরে গতিকু নামানির চেষ্টা করার। ঠিক আছে? তো এটা হচ্ছে পার্ট অফ লাইফ, এটা হইতেই থাকবো। তুমি এইসব জিনিস, এগুলো হচ্ছে নেগেটিভ জিনিস, এগুলো জাস্ট হচ্ছে ইগনোর করো। তোমার যেটা এইম আছে তুমি তোমার এইমোর দিকে চলো। সুজন দেব রায় কন্টেন্ট ক্রিয়েশনে কতটুকু সফল? দেখো মানে যে কন্টেন্ট ক্রিয়েটার বা মানে কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সার টার্ম কিন্তু 2022-23 পরে এটা ভাইরাল হয়েছে। এর আগ পর্যন্ত কিন্তু তারা হয়তো ফেসবুক করে, আর কিন্তু ইউটিউবার আছিল, ইউটিউবার টার্ম আছিল। ওকে, আগে এখনো আছে ইউটিউবার টার্ম, বাট কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার টার্মটা কিন্তু 22-23 পর থেকে কিন্তু পুরা হয়ে গেছে। ওকে, আর আমি তো ভিডিও করতাম বহুত আগের থেকেই। ওকে, তো তখন যে কন্টেন্ট ক্রিয়েটার মানে যে ভিডিও করে খালি, আগে তো ফটো ভিডিও লাইভ স্টাইল ইতা করতাম। তো একদিন আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচারের, তো তার আমি ভিডিও দেখছিলাম। ও কৃষ্ণকান্ত তার ভিডিও দেখি আমার মনে হয়েছে যে কৃষ্ণকান্ত তাই যখন পারে, আমি এখানে পারতাম না। আমার তখন 1 লাখ ফলোয়ার আছে, আমার মনে আছে। আর কৃষ্ণকান্ত দার 3.5 লাখ ফলোয়ার। ওই কৃষ্ণকান্ত দার ভিডিও দেখিয়া আমি ওই কৃষ্ণকান্ত দার টাইপের আমি ভিডিও করা শুরু করছি। ওকে, তো আর ঠাকুরের কৃপায় বালা মানুষের লগে, মানে তুমি বালারে ফলো করলে বালাই হইব, আর বাদরে ফলো করলে বাদ হইব। আমি বালারে ফলো করছিলাম। ঠিক আছে? তো হয়েছে আর কি। আর সাকসেস বলা দেখুন, অ্যাকচুয়ালি সাকসেসের বিভিন্ন মানে স্টেজেস থাকে, স্টেজ নাই মানে দরজা থাকে আর কি। মানে কেউ হয়েছে গিয়া ধরো মাসে 5 লাখ টাকা কামাইয়া হে কইব হে সাকসেস, কেউ কইব হে টাকা কম কামাইছে বাট হে সম্মান বেশি পাইব, এটা তার লাগি সাকসেস। কেউ হয়েছে গিয়ে ধরো কোনো যুদ্ধত গেছে, যুদ্ধত জিতছে, কিন্তু হে আর আমরা আর্মি উঠে এরকম বেলা। ঠিক আছে? তার তো বেতনের 5 কোটি টাকা নাই না, বেতন তো ধরো 50,000 1 লাখ হইব, কিন্তু সে যুদ্ধ জিতিয়ে আইছে, এটা তার লাগে সাকসেস। তো সাকসেস বিভিন্ন ইয়েরই থাকে। আমার যদি আছে বিভিন্নগুলা, বাট আমরা যদি এইভাবে সাকসেস করতে, আমি আগে 2022-23 মানে মাসও 10-15 হাজার টাকা কামাইতাম, তখন এর থেকে একটু বেশি কামাই আর কি। আমার লাগে ওটাও সাকসেস আর কি। আর না, আরেকটা জিনিস আছে, আগে আমার মানুষের আমার হেল্প করার ইচ্ছা থাকলে আমি পারতাম না। রাস্তা ভাঙা জাবরা রয়ে গেছে, আমি ছোটখাটো মানুষ, ওখানে এটা কেউ ক্ষমতা নাই। ওখানে আমি ভিডিও করবো যে জায়গার, এই জায়গার খামুই যেতে লাগবে। আর যে ওয়ার্ডগুলো করি না, লাইট নাই, ভিডিও যদি আমি করছি আর 48 ঘন্টার মধ্যে লাইটের খাম হয়েছে না, কোনো মাইকেল আলোর ক্ষমতা নাই যে আর ওয়ার্ড তারে বাঁচাইতো। ঠিক আছে? তো গতিকে তখন পর্যন্ত এই পাঙ্গা লোয়ার ওখানে আর কেউ ক্ষমতা হারাইলেছে। আর তারা জানে মানে আমি কোন লেভেল পর্যন্ত দেখতে পারবো, এটা অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না। একবার মানে রাগ যদি উঠি যায়, ঠিক আছে, কইলাম তো কোনো ওয়ার্ড কমিশনের কথা শুনছে না, তার রাস্তা ওয়ার্ডের লাইট নিজের টাকা দিয়ে দিতে পারে। এবার তো যখন রাস্তার খাত যেটা করিয়া দিছি, আমি বুঝি টাকা না উঠলে আমার গাড়ি লাগাই যেমন ফর সেল ওই 2 লাখ টাকা বেশি রাস্তা রাজ করাই দিলাম, নেতারা বেজ্জত হয়ে গেল। ঠিক আছে? তো ওটাই আর কি, মানে অ্যাকচুয়ালি আমার এরকম নাই, কিন্তু মানে ভাই কইছি কাজ করতে লাগবে, তুমি যেও না। আচ্ছা সুজনদা, যদি আপনার কাছে একটা সুযোগ আসে, আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিতে হয়, আপনাকে একটা সরকারি চাকরি দেওয়া হয়, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশন এবং সরকারি চাকরির মধ্যে কোনটা পছন্দ? আচ্ছা, তোরে আমার একটা জিনিস কোথায়, তোর সামনে আমি আইফোন 11 আর আইফোন 18 রাখবো, তুই কোনটা লইবে? তুই আর প্রশ্ন রইল নি। সরকারি চাকরি তুই পাইবে 25,000-30,000, উপর সে তোরে ফাটাইবো অন ট্রান্সফার সাসপেনশন হতা আর এগুলো তুই এগুলো থেকে 20 গুণ বেশি দেখা। আমরা ওলা যে তোমার এই বেতনে তুমি কয়জন সরকারি চাকরি এনে তুমি মানে এক্সট্রা কাম পার্ট টাইম জবের লাগি তুমি দিতে পারবা? ওলা এটা প্রশ্ন হইল নি। সরকারি চাকরির লগে কোনো হতেও নেই, কোনো কম্পেয়ার হয় না ক্রিয়েটারের। তো সৌরভ যোশী মনে হয় মাসে আমার 5 কোটি টাকা, তারে কোন সরকারি চাকরি তুমি দিবাই যে মাসে তারে 5 কোটি টাকা? হে কোনো অফিসে মাসে ফান্ড করতে পারবো 2 কোটি টাকা। সুজন দেব রায়ের মাসিক আয় এবং ব্যয় কত? এটা তোরে ভাই দেখো,
আয় বে মানে এটলিস্ট অতখান আয় আছে যে যদি 10 জন মানুষ কোনোদিন নট অনলি 10 জন মানে আমি কইলাম আর কি হঠাৎ যদি আজকে রাতে 10 জন মানুষ আইয়া হয় যে চন্দা মানে আমরা একটু মানে আমরা থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই ঠিক আছে 1.5 মাস তোমার ঘরে থাকতাম হেল্প লাগে তো 1.5 মাসও তারা থাকার খালি ফ্রি দিতে পারবো ওকে আর এইভাবে মানে খালি এই 10 জন দিয়া নাই তো এইরকম 10 জন যদি সারা বছরের পর বছর আমার এখানে থাকতে চায় সারা বছরের পর বছরই থাকতে পারবো মানে এক পার্টিকুলার আমি 10 জনের সারা বছর দিতাম না মানে এই 10 জনের পরে আরো 7 জন আরো 3 জন মানে আমার এখানে গেস্ট হাউস এই ফ্যাসিলিটি বড় আস্তে আস্তে মধ্যে একমাত্র সুজন দেবরাই ক্রিয়েটরও দিছে বিপদ পড়িয়া যদি কেউ হয় তার টাকা খানি ফ্রি যে কোনো কেউ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চাহে এটা তো ফ্রি সাংবাদিক ইউটিউবার ট্রাভেলার কন্টেন্ট ক্রিয়েটর তার লাগে এমনি ফ্রি আর যারা টাকা দিয়ে থাকতে স্যার মাত্র 200 টাকায় ভালো ফ্যাসিলিটি আমি প্রোভাইড করি ওকে সুজনদা আপনি তো করিমগঞ্জ টুডে অনেকদিন থেকে আপনি চলছে আপনার এই যে খবর প্রকাশের আগে তথ্য যাচাই বাছাই এটা আপনারা কিভাবে করেন ওইটা হচ্ছিল গতিকে জীবনে বহুতবার রেস খাইয়া আসছি এসপিডিসি রাস্তা মানে 3-4 রেস খাইছি ঠিক আছে এখন রেস খাইয়া কি হয়েছে ওখন যদি আমি শুনি যে সেদিন একটা নিউজ পাইছে বাংলাদেশও দীপুরে জ্বালাই দিছিল একটা হিন্দু মানুষে কয়েকজন মুসলিম বাংলাদেশের তারা জ্বালাই দিছিল তো ওদিন একটা নিউজ পাইছে যে দীপুর হত্যাকাণ্ড হচ্ছে মেইন আসামি যে ছেলেটা এটা বলে কারেন্টের লাইনে ভরিয়া মরে গেছে বলে আমার কাছে আইছে আমি তো লাস্টের আগে রেস খাইছি এসপিডিসি রেস খাওয়া অত বেশি ইয়ে নাই ফেসবুকের স্ট্রাইক লাগলে মনিটাইজেশন যাইবুকের মাসও 50,000 নাই ডর তো হগু হেগু তো একটা 7 দিন জেলা থেকে বাইরে যাবো অসুবিধা মেইন তো হেগু ফেসবুকে তো তোমার ছাড় তোলায় 6 মাস পুলিশও তো তুমি গুয়াহাটি হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেলে তারা তোমার বেল দিয়ে জেল থেকে বার করে দিব ফেসবুকে যদি তোমার ভুল ধরিলায় তে তো আপনি 1 বছর লাগে মনিটাইজেশন নাই 10 লাখ টাকা তোমার যাইব গিয়া গতিকে ওখন যখন এটা কোনো ইনফরমেশন নাই বাংলাদেশে ফোন লাগাইতো ভাই এরকম কোনো নিউজ বাইরেছে নি যমুনা টিভি যাই এআইরে জিগাই ওকে মানে ও অতই করে মানে এরপরে এই নিউজ আমি দিছি না ওদিন শুনি আমার লগের ক্রিয়েটর স্ট্রাইক লাগছে ফেক ইনফরমেশন হইয়া ওকে অত জীবনে তো রেসুস খাইছে খাবার পর থেকে ও যদি কিছু শুনি না ওলো এগুলো মারি লইছে আমি তখন কিটা করি জি নিউজও যাই আসামের কোনো নিউজ হইলে আসাম মানে নিউজ লাইব যাই প্রাগ নিউজও যাই গ্যাতার স্ক্রিনশট লই রিসেন্ট আমি কই শিশেন্দু দা আমরা টাইম দিছ কোর্টে স্টে দিলাইছে বজেন্দ্র রোডা কপি মারি তো পোস্ট করেছি শিশেন্দু তো তাই বল দিত নাই ফরদিকে দেখা যায় জেসিবি তো আই গেছে আমি দাদারে বলছি দাদা তুমি দিসলা জেসিবি তো আই গেল কইটা সাইড ফার্স্টটা বাড়ির লাগিয়ে জিনিসটা আর কি আছিল আর দাদাও ঠিক আছে পার্সিয়ালি ট্রু ওকে কিন্তু এখন তো আমারই কই গেছে বাইরে আমি এখন বিপদ থেকে বাঁচার লাগিয়া নিচে আবার এডিট করিয়া সোর্স শিশেন্দু দিয়া দিছে বাট লোকাল নিউজের ক্ষেত্রে এটা ফেকার এটা তো লোকাল ইয়ে ন্যাশনাল নিউজের ক্ষেত্রে স্টেট লেভেল নিউজের ক্ষেত্রে যদি ভুল দেই ওকে বাকা ইয়ে আছে 50,000 টাকা জরিমানা 5 বছর মতো জেল আছে ওকে তো ওই সেই রেস খাইতে খাইতে ওখন যদি যে নিউজ আমি গেছি না ইগো ওখন দিতে আমি 100 বার ভেরিফাই করি ফোন লাগাইমু সত্যি হইছে না লাগলে পুলিশটা জিগাইমু এরপরে গিয়ে দেবো আপনার জীবনের আপনি বলেছেন উত্তর দিয়েছেন একটু আগে আপনার জীবনের সবচেয়ে বড় আপনি কৃষ্ণকান্তদার কথা বললেন কিন্তু সব থেকে বড় অনুপ্রেরণা কে আপনার জীবনের এমনি তখন আমার নেতাজি সুভাষচন্দ্র বসুরে খুব বেশি ভালো লাগে আর আমার ভিডিওর মধ্যে আমি যাই হিন্দ যে কই সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্লোগান জয় হিন্দ কি সেনা মানে ওইটার থেকেই আমার অনুপ্রেরণা আর কি কিন্তু আমি অত ছোট মানুষ যে আমি এরকম হইতে পারতাম না যে নেতাজি থেকে আর দেখি আমি টান মতো হয়ে যেতে জীবনে পারতাম না ওকে মানে ওই যে ওটাই আর কি যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো কারণ আজকেও যদি আমরা এখানে যদি আমি পরিস্থিতি হই যেসব জিনিস নাই এটা একটা লড়াইয়ের মতোই ওকে তখন পিলা তো আগে তো ব্রিটিশ জামানা নাই যে হই দিতাম তোমরা রক্ত দাও স্বাধীনতা দিব এটা হইতো না একটু মডিফাই করে যে তোমরা ভোট দাও আমি একটু ডেভেলপমেন্ট করে দিব আর কি ওটা মানে তার নিয়ে আমার খুব বেশি ভালো লাগে ওকে সুজনদা একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত দিনে আপনি বিধানসভা নির্বাচনে আচ্ছা লাস্ট এটা হ্যাঁ বিগত কয়েকদিন আগে মানে লাস্ট টার্মের আগের টার্ম কোথায় লাস্টের আগেরটা আপনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তো সেই প্রতিদ্বন্দ্বিতা করার পর আপনি সফল হতে পারেননি তো আগামী সফল নাই আপনি বাজেভাবে ফেল করছেন আচ্ছা খুব আচ্ছা আগামীতে কি আপনার কোনো নতুন পরিকল্পনা মানে রাজনৈতিক কোনো পরিকল্পনা আছে কি রাজনৈতিক পরিকল্পনার কথা বলি তো যারা নেতা যারা আছে তারা এটা রাজনীতি হিসাবে দেখে
ওকে, আমার মতো সাধারণ ঘরের এক মাস্টারের ছেলে, আমি তো রাজনীতিটা কই না। তো আমি এবার তো আর এমএলএ ইলেকশন খেলছি না, এবার তো মিউনিসিপালিটি ইলেকশন আছে আর 8-9 মাসের মধ্যে। তো এবার পুরো প্ল্যানিং আছে, 27টা ওয়ার্ডে ক্যান্ডিডেট দিতাম। ওকে, এবং নিজে মিউনিসিপালিটি চেয়ারপারসন হিসাবে নিজেরই প্রজেক্ট করতাম, আমার একে প্রজেক্ট করবো, সামান্য মানুষ আমি। ওকে, আর এটা ইলেকশন নয় আমার লাগে, এটা হচ্ছে একটা লড়াই শহরের উন্নতির লাগে। আর আমরা এখানে যে মিউনিসিপালিটি বোর্ড টোটালি ফেল খাইছে, অ্যাকচুয়ালি তারা ঠিক মতো করেন। তারা করেন মানে কি, তারার আইডিয়া যেখানে কি শেষ হয়, আমার মতো আইডিয়া মানুষের আইডিয়া ওখান থেকে তো শুরু, সে তো বুঝিনি না, সে তো ভাবেন না এটা তো ঠিক আছে। ওকে, তো তারা যতক্ষণ বুদ্ধি যতক্ষণ দেয় তারা অতখানি করে। আমার বুদ্ধি তারা থেকে কতক্ষণ বালা আছে এটা আমি জানি। তো এটা আমরা আমার লাগে এটা ইলেকশন থাকতো, এটা থাকবে একটা লড়াই। আশা করি শহরের মানুষে সাপোর্ট করবা। আপনি এই যে বললেন যে আপনি এই পৌরসভা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বা চেয়ারপারসনের, এটার জন্য কি আপনি 27টা ওয়ার্ডে নির্দলীয় না আপনি কোনো পার্টি কোনো পার্টি না। ওকে, কারণ পার্টি করি এমনি মানুষে এই বিজেপি কংগ্রেসের ভোট বারে কি জিনিসটা পাইছে, এই বোর্ডে কি দিছে? কংগ্রেসে দিছে হচ্ছে মাস্টার ট্রেন, যেটা শহরে ডুবাইলো, বিজেপি বড় নালারে ছোট করে। আর তো শহরে কত প্রবলেম, এটা আমার কইতে লাগতো না। শহরের মানুষের এই যে রাস্তার যে অবস্থা, এটা লাগে একটু হইলো মিউনিসিপালিটি দায়ী। মিউনিসিপালিটি কইতে পারে আমরা কি রাস্তার কাজ করাইতাম না। তুমি প্রটেস্ট করতে আসলাই, যখন রাস্তা একটু ভাঙছিল তখন গিয়া যদি 27 জন ওয়ার্ড কমিশনে ইনক্লুডিং চেয়ারপারসন গিয়া যদি এখানে কইতো যে এখানে করেন না, পুরা টিম গিয়া যদি সিএম এর লোকে দেখা করতো যে আপনারা NHIDCL করেন না, তাই রাস্তার অবস্থাটা ইলা হয় না, তারা চুপ আছে। বেশি মাতলে সরকার বিরোধী মাত হয়ে যাব। ওকে, সরকার বিরোধী মাত হয়ে যাব, শেয়ার যাইব গিয়া, পরে তারা টিকিট পাইতা নাই, ওর ধরে তারা চুপ আসলে আজকে তারা চুপ থাকার কারণে শহরের মানুষ করেন। আর যারা কংগ্রেসের এরাও তো কোনো জায়গায় কন্ট্রাক্টরের মধ্যে সরকারি কানেকশন আছে, বেশি মাত ভাই ফোন আইব কেদাবা, বেশি নেতা বলা যাইও না তে ফান্নু আঁকটি যাব, তারাও চুপ রইলে একটু সুজন দেব রায় টাকা তো ফেসবুকে দেয়, তারা তো দেন না, গতিকে আমার মারতে অসুবিধা নাই। আচ্ছা, আপনি তো অনেক দিন থেকে আপনার যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আপনার অনেক সংগ্রামে আপনার পৌরসভাতেও আপনি আন্দোলন করেছেন, NHDCL এও আন্দোলন করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আপনি আন্দোলন করেছেন। আজকের দিনে পৌরসভার সঙ্গে সুজন দেব রায়ের বা NHDCL এর সঙ্গে সুজন দেব রায় বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, এদের সঙ্গে সুজন দেব রায়ের সম্পর্ক আজকের দিনে কতটুকু? না, এগুলো সম্পর্ক আর রইল নি। আমি তো মানে যত নেতা মন্ত্রী হাইয়ার বিভিন্ন ডিপার্টমেন্টের যেসব ডিপার্টমেন্টের লগে পাবলিকের ডাইরেক্ট কানেকশন, ঠিক আছে, এরা সবার লোক আমি ঝগড়া করিয়া ছাড়ছি। এখন আর আমার অফিসে যাইতে লাগে না, এখন তারাও বুঝিলা সুজনে ভিডিও করছে তো হাত খরি লিতে লাগবো, তাহলে ফুয়াকু কোন সময় ইয়া কিতা করবো, এর থেকে ভালো ভাই খামুকু করিলাই। গতিকে ওখানে আর আমার কোনো জায়গাতে অফিসে যাইতে লাগে না, ভিডিও করলাম তো। আর ভিডিও তো 5 লাখ 6 লাখ মানুষ এমনিও দেখলো, আর তারা তখন করতে বাউন্ড। খালি ন্যাশনাল হাইওয়ের ক্ষেত্রে এটা সেন্ট্রালের আন্ডারে পড়ছে তো, এরা তো লোকাল নাই, অত বেশি আমার ভিডিও দেখেন না, ওইটা একটু কষ্ট হয়ে যায়। স্টেট আর লোকাল এটা কোনো ম্যাটার নাই। তখন এক ফোন যে লাইট হতো, আমি গতকালকেও একটা আমার স্টিল লাইট একটা আমি 6 মাস থেকে দেখলাম খাফের, একবার ফোন করছি বর্তমানে খুব কইছে নে না 27টা ওয়ার্ড 2 জন ইলেকট্রিশিয়ান কেমনে হইব, খাইতে দেখছি লাইট জ্বলে, তাই কেউ কইছে লাগাই তো না লাইট, পাঙ্খা লাগাইও না। আমি একটা জিনিস খালি আমি অ্যাড করে দিই, তো এইবার মিউনিসিপালিটি ইলেকশনও কোনো সিম্বল থাকতো না, কোনো মানে দলীয় সিম্বল কেউই থাকতো না, ইন্ডিপেন্ডেন্ট থাকবো, 27 জন ক্যান্ডিডেটই দিব। আর যারা মানে আমার চেয়ারপারসন হইতে গেলে তো আমার ক্যান্ডিডেট জিততে লাগবো। ওকে, এবং 27 জন যারা ক্যান্ডিডেট থাকবো এরা কোনো জমিদারের ফোন থাকতা নাই, যে 50 লাখ আর 60 লাখ টাকার গাড়ি লিয়ে যে গুড্ডা ইতা নাই। ওকে, আমার এরকম মানুষ থাকবো যারা নালা নামতে দ্বিধাবোধ করতো না। ওকে, এবং যারা মানে নিজের ফাড়ারে রুজ দেখবো, কোনো জায়গায় কোনো একটা ছোট্ট জিনিস থাকলেও কাজ করতো। আমরা এখানে যে জাবরাপুরি তাকে কাজ করতে না এরকম না থাকবো। এবং যদি যেরকম আমি প্ল্যান করছি, আমি ছাড়া বাকি 26 জনে তারা খালি একটা সিগনেচার দিব। ওকে, ইলেকশনের লাগি তারা কোনো টাকা খরচ করতে লাগতো না, চাহে বেশি। আমরা তো এরকম নমিনেশন ফর্মে খালি জাস্ট সিগনেচার দিব। আমি প্ল্যান যেটা করছি, মানে আমি এরকম কইমু যে যারা 27টা ওয়ার্ড থেকে খেলতা নমিনেশন আমার কাছে দিন। ওকে, আমি তারা ইলেকশনের যত খরচ হয়, আর ইলেকশন আমরা তো রিটার্ন ইলেকশন দিয়ে টাকা দিয়ে ইয়ে করতাম, ওগুলো মত খাওয়াইতাম মতো করি, এরকম তো নাই। আমরা হচ্ছে মাইকিং হাইকিং আর টুকটাক যেটা করতে লাগে, টুকটাক খানি যেটা ওইটাই। ধরো এক ক্যান্ডিডেটের যদি আমি 50,000 টাকা ধরি, 27 জনের কত হইব জানি না, 10 লাখ টাকা হয়ে যেতে পারে। ওকে, তো তারা খালি নমিনেশন ফর্মের সময় তারা 1 টাকা একটা দিব। তারা খুব এটা ফ্রি নাই, মানে 1 টাকা যারা আছে না কংগ্রেস বিজেপির মধ্যে অত টাকা দিয়ে নমিনেশন দিচ্ছে, তো 1 টাকা দিয়ে তারা নমিনেশন সাবমিট করবো, আর তারা সিগনেচার দিব। তারা ইলেকশনের 1 টাকাও লাগতো না। এগুলো আমি আমার কিভাবে কালেকশন করবো এটা আমার জানা আছে। নির্বাচন তো অনেক সামনে, বেশি দূর না, আর 8-9 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে।
তাহলে আপনার যে এই যে ইলেকশনের জন্য যে দৌড়ঝাঁপ, এটা মোটামুটি আর কতদিন পর থেকে স্টার্ট হবে? না দৌড়ঝাঁপ এটা তো রেগুলার প্রসেস, এখন ওর কাজগুলা কিতা নাইনি, মানে ওই যে আমরা এখানে যে কৃপানাথ মালা এমপি যে জিতে যায়, এমপি কাজ করেনি কিতা, কাজ তো প্রধানমন্ত্রীর করটা। আমরা মোদিরে দেখে আমরা কৃপানাথ মালারে ভোট দিলাম, এখানে 26 জনটা আর 26 জন দেখতে লাগতো না, সুজন দেবরায়রে দেখে দিব তারা। আপনি কি কতটুকু দৃঢ় বিশ্বাসী যে সুজন দেবরায়কে দেখে 26টা ওয়ার্ডে আপনার এখন সহযোগিতা আর আছে নাকি তা এক বউ তো আছে যে বাকি দল চল নেতা মন্ত্রী হলটা এক জায়গা করিয়া হিসাব দেওয়া নিতে পারবো, আর কেউ আছে এরকম ইয়ের ক্ষমতা? আমার সুজন দেবরায় জেলা কাজ করার ক্ষমতা আর যে চিন্তাধারা শহরটা লইয়া, যেদিন আমি মিউনিসিপাল ইলেকশনের আগে আমি ইস্তাহার দিব, তো এটা ইস্তাহার দেখলে বাকি কংগ্রেস বিজেপি আর দল পাগল হয়ে যাবো, ওইটা কিতা দিল। ওকে, এটা ইলেকশন হইলে বুঝা যাইব, গতিকে 26 জনের কাজ করতে লাগতো না, আমরা যতক্ষণ আমি তো আর কিতেও কাজ করিলিম না, কোনো দলের আছি না কোনো ইয়ে আছি, বাট অতকাল বাড়িতে মানুষের সমস্যাত ফললে আমার প্রত্যেকটা টুকটাক মানুষ আছে তারা দিয়ে আমি কাজ করাই দিই। ওকে, বেশি বড় লেভেলের তো পারি না, বাট কোনো মানুষ বিপদ হলে রে ভাই আমরা চাই, আমি আশা রাখি। কারণ এমএলএ ইলেকশনে বহুত মানুষ বলছে তুমি এমএলএ খেলি লিছো, এমএলএ ইলেকশনে তো হিন্দু মুসলিম ভাগ হয়ে গেলা। ওকে, মাঝখানে আমার লাখান ক্যান্ডিডেট 500 ভোট আউট অফ 2 লাখ, মিউনিসিপালিটি ইলেকশনে তো হিন্দু মুসলিম কিটা করতে হয়, সব হিন্দু কইছি তো 27 জন ক্যান্ডিডেট, মানে আমরা দল 27 আর কংগ্রেস 27 বিজেপি 27, এক লাইনে খাতা খরক্কা ওয়ার্ড ওয়াইজ। তারপরে আপনার তার বয়স দেখিলিবা, দুই দলের তো এটা বুড়া বুড়া থাকবা, আমরা থাকবো জোয়ান, সব 35, 20, 18 হইতে পারে। ওকে, তখন তুমি বুঝো না 18 উপরে কাজ বেশি করবো না 70। ওকে, বুঝলে 18। তো আমাদের আজকের এই ট্রান্সপারেন্টে আপনি এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ট্রান্সপারেন্টের দর্শকের জন্য আপনার যদি কি বার্তা থাকবে? তো ট্রান্সপারেন্টের যারা দর্শকরা আছেন তারা এটাই কইমো যে ছোট ভাই সালমানে খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ শুরু করছে। ওকে, যেখানে আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন ফিল্ডে যারা আসেন তারা আমরা এটার মধ্যে দেখতে পারবো, কারণ এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এটা একটা পডকাস্ট, মানে এখানে ইন্টারভিউ নাই, আপনি এটা ভাবতে পারেন একটা নর্মাল গল্প, যেখানে আপনি যাই জিগাইবা নেতা হোক মন্ত্রী হোক আমার লেখা আন্দু মানুষ হোক সবাই তার সেই গল্পটা হইব আর কি, যেটা অন্য কোনো নিউজ চ্যানেল বা এটার মধ্যে পাইতা নাই। তো একজন মানে এইসব বিষয়ে আপনারা জানতে আপনারা কিন্তু এই পেজটা কিন্তু ফলো করতে ভুলবা না, কারণ সে যে সেট আপ করছে, যেহেতু ফার্স্ট আমি কইলাম খুব সুন্দর সেট আপ। ওকে, 3টা ডিএসএলআর মিররলেস দিয়া শুটিং করেন। ওকে, ইভেন্ট পর্যন্ত মকটার মধ্যে ট্রান্সপারেন্ট লিখে রাখছে, মানে পুরা ফিনিশিং খুব সুন্দর দিছে, মানে এটা থেকেই বোঝা যায় যে সেই জিনিসটা জাস্ট লাইটলি লইছে না, পুরা সিরিয়াসলি লইছে যে এই ট্রান্সপারেন্ট বহুত বড় করতো। তো এটা আপনারা সাপোর্ট ছাড়া হইতো না। তো আমি সবাই ওইটাই কইমু যে আপনারা ট্রান্সপারেন্টের ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুক 3টা পেজ কিন্তু ফলো করতে ভুলবা না। আর অল দ্য বেস্ট সালমান। ওকে, আগে যাও, যা সাপোর্ট লাগে আমি তো আছি। আচ্ছা, যেহেতু আমাদের ট্রান্সপারেন্ট অনেক সময় আপনার সঙ্গে কথা হয়েছে, আমি লাস্ট পোর্শনের দিকে চলে আসলাম। এখন আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডটা স্টার্ট হবে। তো এই র্যাপিড ফায়ারে আপনাকে এক কথায় উত্তরটা দিতে হবে। এক কথায় করিমগঞ্জ বা শ্রীভূমি? জন্মভূমি। প্রিয় বই? স্কিপ। প্রিয় মানুষ? ফ্যামিলি, মা বাবা। প্রিয় ভ্রমণস্থল? পাহাড় এরিয়া, যে কোনোটাই ভালো লাগে। টি না কফি? কফি। ফেসবুক না ইউটিউব? ফেসবুক। সাকসেস না স্যাটিসফ্যাকশন? স্যাটিসফ্যাকশন। আপনার জীবনের মূল মন্ত্রটা কি থাকবে? ভগবান দেখা দো নইলে টেকা দো। আমাদের পডকাস্ট ট্রান্সপারেন্টে আপনি প্রথম অতিথি হিসাবে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার করিমগঞ্জ টুডে এবং সুজন দেবরায়ের উত্তর শ্রীবৃদ্ধি আমরা কামনা করছি। সুজন দেবরায় সমাজের জন্য অনেক কাজ করেছেন আর আশা করছি আগামী দিনেও করবেন। তো আপনাকে অশেষ ধন্যবাদ যে আমাদের ট্রান্সপারেন্টে পডকাস্টে আপনি আসার জন্য। থ্যাংক ইউ। তো আজকের ট্রান্সপারেন্ট আমরা এখানেই সমাপ্ত করছি। আপনারা চোখ রাখবেন আমার পডকাস্ট চ্যানেল ট্রান্সপারেন্টে। থ্যাংক ইউ।